প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এই সোহেল রানা ভাই সংগ্রহ করেছিলেন ওনাদেরই পার্শ্ববর্তী একটা গ্রামের বড় ভাইয়ের কাছ থেকে। তার নাম হচ্ছে রুবেল। তার বাড়িও ওই মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে, তবে পাশাপাশি গ্রাম। সেই গ্রামের নাম হলো বাসো। ঘটনাটি ঘটেছিল 2012 কি 13 সালের দিকে। এই ঘটনাটি একজন আপুর সাথে ঘটেছিল। তার বাড়িও ওই বাসো গ্রামে। এই রুবেল ভাইদের বাড়ির পাশেই ওই আপুদের বাড়ি। ওই আপুর নাম ছিল আবেজান। ওই আপুদের বাড়ির পূর্ব পাশেই ছিল বড় একটা মাঠ, আর মাঠ ঘেঁষে একটা ইটের ভাটা। ভাটাটি এখনো সচল রয়েছে। তো ওই ইটের ভাটাকে কেন্দ্র করেই মূলত আপুর সাথে ঘটনাটি ঘটে। ঘটনাটি যখন ঘটে তখন আপুর এসএসসি পরীক্ষা শুরু হবে এমন একটা সময়। তো গ্রামের অধিকাংশ লোকই কিন্তু মাঠে কাজ করত, আর ওই গ্রামের অনেক মানুষ ওই ইট ভাটায় কাজ করত। আপুর ওই সময় বয়স ছিল 16-17 বছর, এরকম হবে কাছাকাছি। তো প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে ইট ভাটায় যখন আগুন দেওয়া হয় তখন কিন্তু অনেক দিন আগে থেকেই ইটগুলো বানানোর কাজ শুরু করা হয়। তো ওই ভাটার যারা সর্দার থাকে তারা রাতে দিনে লেবারদেরকে দিয়ে অনেক ইট তৈরি করেছেন আর কি। তো এর মধ্যে রাতে বা দিনে কিন্তু কোনো ধরনের কোনো ভয়ঙ্কর ঘটনা কারোর সাথেই ঘটেনি। তো ইট বানানোর কাজ শেষের দিকে এক পর্যায়ে যখন ভাটায় আগুন দেওয়া হবে তখন আগুন দেওয়া উপলক্ষে ভাটার সবাইকে মিষ্টি মুখ করানোও শেষ। মূলত প্রতি বছরই যখন ইট ভাটার আগুন দেওয়ার কাজটা শুরু হবে বা ইট বানানো শেষ, ইট সাজানো শেষ, খড়িও সাজানো শেষ ভেতরে, তখন মূলত এই মিষ্টিমুখ করিয়ে ওই সিজনে ইট ভাটায় আগুন দেওয়া হয়। তো আগুন দেওয়াও হয়, কিন্তু কোনোভাবেই আগুন জ্বলছে না। ওই খড়িগুলোতে আগুন দেওয়ার পর শুধু ধোঁয়া উঠছে, কিন্তু আগুন আর জ্বলে না। এইরকম আগুন ধরানোর চেষ্টা করতে করতেই 2000 মন খড়ি নষ্ট হয়ে যায়। 1 মন 2 মন না, 100-200 মন না, 2000 মন খড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আগুন আর ধরে না। ওগুলো ধোয়া হয়ে এক ধরনের কয়লা বা এমন টাইপের হয়ে যায় যে ওটা দিয়ে আসলে আর কোনো কাজ হবে না, মানে নষ্ট হয়ে যায় সোজা কথা। ওই ইট ভাটার মালিকের নাম ছিল আলী আহমেদ মৃধা। অনেকে তাকে মিঞ্জু বলেও ডাকতো আর কি, মিঞ্জু চেয়ারম্যান। তো উনি কিন্তু ওই বাবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এখন নাই, সাবেক চেয়ারম্যান ছিলেন। তো উনি তো খুব চিন্তায় পড়েছেন যে আগুন না জ্বলার কারণটা কি। এরকম তো হয় নাই কখনো, অনেকদিন ধরেই তো কাজ করছেন। আর ওনার তো খুব টেনশন হচ্ছে, কারণ প্রতিবার ইট বিক্রি করা, এটার অনেক দায় দেনা থাকে, বিভিন্ন পাওনাদার থাকে, তাদেরও কিন্তু টাকাটা দিতে হবে। অনেকগুলো ব্যাপার কিন্তু এখানে কাজ করে, আর এটাই ওনার আয়ের অন্যতম মাধ্যম ছিল, যার ফলশ্রুতিতে উনি তো খুব চিন্তিত। তো ওই যে বললাম না যে মিষ্টি বিতরণের যে ব্যাপারটা, ওইটা যখন হয় তখন কিন্তু ওই সময় মুরব্বীরা উপস্থিত ছিলেন, এবং যখন আগুন দেয়া হচ্ছিল তখনও ছিলেন, এবং বারবার আগুন দেওয়ার পরও যখন হচ্ছিল না তখনও কিন্তু গ্রামের অনেক মুরব্বী ওখানে উপস্থিত ছিলেন। এটা হয় সাধারণত ইট ভাটায় যখন আগুন দেওয়া হয়, আশেপাশে অনেক মুরব্বীরা সেখানে উপস্থিত থাকেন, অতি উৎসুক, অনেক বাচ্চা কাচ্চারাও কিন্তু সেখানে থাকে। তো মুরব্বীদের মধ্যে কয়েকজন বিষয়টা আন্দাজ করতে পেরে এই চেয়ারম্যান সাহেবকে বললেন যে মিঞ্জু, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না, যতটুকু মনে হচ্ছে তুমি এইভাবে আগুন ধরাইতে পারবে না, তুমি মান্দার মীরের কাছে যাও। তো ওই এলাকায় একজন খুব নাম করা হুজুর এবং কবিরাজ ছিলেন, তার নাম হচ্ছে মান্দার মীর। তো সব মুরব্বীদের কথা শোনার পর এই চেয়ারম্যান সাহেব বলছেন যে আসলেই এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, কোনো একজন ভালো মানুষকে নিয়ে আসতে হবে এখানে, তার হাত দিয়ে হয়তো সমাধানটা হতে পারে। তো এই মিঞ্জু সাহেবও মুরব্বীদের কথা মতো ওই হুজুরের কাছে গিয়েছেন। হুজুরের বাড়ি ওখান থেকে খুব যে বেশি দূরে ছিল তা না। হুজুরের যে গ্রাম, এই গ্রামের নামটা হচ্ছে দাতিয়াদাহ। এই দাতিয়াদাহ গ্রামে ওই হুজুরের বাড়ি ছিলেন। ওই দিনটা ছিল আবার শুক্রবার, উনি শুক্রবারের দিন আগুন লাগাবেন আর কি। আবার জুম্মার সময়টাও ছিল, হুজুর তো নামাজ পড়বেন, এই জন্য জুম্মার পরপরই হুজুরকে উনি নিয়ে এসেছেন। তো মান্দার মীর হুজুর উনি এসেছেন,
কিছুক্ষণ ভাটার চারপাশে ঘুরে ঘুরে দেখছেন, কিন্তু কাউকে কিছু বলেন নাই যে আসলে সমস্যাটা কি। 20 মিনিট পর, আনুমানিক 20-25 মিনিট, তখন ওই মিঞ্জু চেয়ারম্যানকে বলেন যে মিঞ্জু, তুই বাজারে গিয়ে একদমে একটা বদনা কিনে নিয়ে আসবি। ভাটা থেকে বাজারের দূরত্ব 5 মিনিটের মাত্র। তো উনি দ্রুত গিয়ে একটা বদনা কিনেও নিয়ে আসেন, নিজেই গিয়ে কিনে নিয়ে এসেছিলেন। তো হুজুর ওই বদনাটিতে পানি ভরে নিয়ে আসতে বলেন এবং ওনাকে দিতে বলেন। এই মিঞ্জু চেয়ারম্যান সাহেব উনি কিন্তু নিজেই সব কাজগুলো করছিলেন, কারণ এই কাজটা ওনাকেই করতে হতো, যেহেতু ভাটার মালিক উনি। তো উনি নিজেই ওটাতে পানি ভরে নিয়ে আসেন। তখন হুজুর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে এই ভাটার চারপাশে আমি 3 বার ঘুরব, তবে সাবধান, আমার এই ঘোরার সময় যদি এই ভাটার এরিয়ার ভিতর একটা পাখিও পড়ে, তাহলে আমি কেন, কোনো কবিরাজও তাকে রক্ষা করতে পারবে না, এক আল্লাহ ছাড়া। আর যদি কোনো মানুষ এই এরিয়ার ভিতরে পড়ে, তাহলে তারও একই অবস্থা হবে, তার কখনো উন্নতি হবে না, ওই সংসারটা একদম ধ্বংস হয়ে যেতে থাকবে। তাই সাবধান, এই 3 বার ঘোরার সময় কেউ এদিকে আসবে না। বিষয়টা উনি এমনভাবে সতর্ক করেছিলেন, উপস্থিত সবাই ভয় পেয়েছিলেন। আর যেহেতু এমন একটা ব্যাপার, আর মিঞ্জু চেয়ারম্যান ওনার ভাটা, আবার এখানে এসে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু ওনারও একটা মান সম্মানের ব্যাপার জড়িত এখানে। এই জন্য উনি বেশ কিছু পাহারাদার নিযুক্ত করেন উপস্থিতভাবে, বলে দেন এই তুই ওইদিকে যা, তুই ওইদিকে যা, এইভাবে চতুর্দিকে অনেকগুলো লোক বসিয়ে দেন, যাতে ওই সময়ের মধ্যে, এই যতটুকু সময়, অল্প সময়ের মধ্যে কেউ যেন না আসে। সবাই দূরে দূরে তাকিয়ে দেখবে, দূরে দূরে থাকবে, কিন্তু কেউ ভাটার এরিয়ার মধ্যে যেন না আসে। তো উপস্থিতভাবে সেটাই করা হয়, পর্যাপ্ত সিকিউরিটি নেওয়া হয় যাতে করে লোকজন কেউ ভিতরে না ঢোকে। তো হুজুর উনি কাজ শুরু করে দিয়েছেন। শুরু করার পর যখন মাত্র একবার চারপাশে ঘুরে আবার পূর্বের জায়গায় এসেছেন, তখন কি হয়, ওই আবেজান আপুদের একটা ছাগলের বাচ্চা দৌড় দিয়ে ওই ভাটার এরিয়ার মধ্যে চলে আসে। যেহেতু ওই আবেজান আপুদের বাড়ি কিন্তু ওই ভাটার সাথেই ছিল। আবেজান আপু উনি তখন লেখাপড়ায়, যেহেতু এসএসসি পরীক্ষা, বাসায় বসে লেখাপড়া করছিলেন। তো লেখাপড়ার একটা ব্রেকে উনি বাইরে বেরিয়েছেন, দেখেন যে ওনার প্রিয় একটা ছাগলের বাচ্চা দৌড় দিয়েছে। তো উনি আবার কি করেছেন, ছাগলের বাচ্চার পিছু পিছু দৌড় দিয়েছেন। এখন উনি তো আর জানে না যে এই সমস্যা হচ্ছে, কারণ উনি লেখাপড়ায় ব্যস্ত ছিলেন। ওই ছাগলের বাচ্চাটাকে নিতে উনি হুট করে ওই ভাটার এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছিলেন। আর এইখানে যে এত কিছু হচ্ছে, এখানে এই মুহূর্তে যে নিষেধাজ্ঞা করা হয়েছে, এটা উনি জানতেন না। এখন বলা যায় যে তাহলে যারা পাহারায় ছিলেন তারা কি করলেন? আসলে পাহারায় ওই সাইডটাতে যাকে রাখা হয়েছিল, সে পাহারা বাদ দিয়ে হুজুর কি করে সেটা দেখতে ব্যস্ত হয়ে যায়। একটা ছোট ছেলে দেখেছিল ওই আবেজান আপুকে ইটের ভাটার এরিয়ার মধ্যে যেতে, কিন্তু সে ভয়ে কাউকে কিছু বলেনি। তো এক পর্যায়ে হুজুর 3 বার ঘোরা শেষ করে ওই বদনায় যেই পানিটা ছিল, ওই পানিটুকু যখন ওই ভাটার যে খড়িটা আছে যেখানে আগুন দেয়, ওই জায়গা ছিটিয়ে দিয়েছেন, সাথে সাথে ধপ করে ভাটায় আগুন জ্বলে উঠেছে, দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, এবং ভাটার চিমনি দিয়ে ধোঁয়াও বের হওয়া শুরু হয়েছে। এদিকে কি হয়েছে, যখনই আগুনটা জ্বলে উঠেছে, ওই যে আবেজান আপুর যে ছাগলের বাচ্চাটি ছিল, ওইটা হুট করে খুব ভয়ঙ্করভাবে ডাকাডাকি শুরু করতে করতে ওখানেই পড়ে মারা যায়। আর ছাগলটি মারা যাওয়ার পরপরই এই আবেজান আপু পুরোপুরিভাবে পাগল হয়ে যায়, ওই জায়গাতেই পাগল হয়ে যায়। এমন পাগল, মানে বদ্ধ উন্মাদ। একটা সুস্থ স্বাভাবিক মানুষ লেখাপড়ার টেবিল ছেড়ে বের হয়ে এই জায়গায় আসার পর পাগল হয়ে গেল। সবাই তো হতভম্ব হয়ে যায়, কি হলো? আশেপাশের কয়েকজন মহিলারা এসে আবেজানকে ধরে ওর বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকদের তো কান্নার রোল পড়ে যায়। এদিকে হুজুর কাজ শেষ করে চলে যাবেন, তখন গ্রামবাসী বলে, হুজুর আপনি তো চলে যাচ্ছেন, এই মেয়েটির কি হবে? হুজুর বলেন, দেখো আমি তো বলেছিলাম কেউ যেন ওই ভাটার এরিয়ার মধ্যে না আসে, যা হবার হয়ে গেছে, এটার সমাধান কোনো মানুষের হাতে আর নাই, এটা কেউ পারবে না।
ওর একটা স্থায়ী ক্ষতি হয়ে গেছে, আর যেই ক্ষতিটা হয়েছে এটা শুধু আল্লাহ তাআলাই সমাধান করতে পারবেন, এটা কোনো জিন বা মানুষ এটা পারবেন না। তো এই ঘটনাটি ঘটে শুক্রবারে। শনিবারের দিন কিন্তু আপুর আবার পরীক্ষা ছিল। পরীক্ষাগুলো ওনারা দেয়া হয় না, এভাবে মাসখানেক কেটে যায়। অনেক কবিরাজ দেখানো হয় কিন্তু কোনো কাজ হয় না। সব কবিরাজ একই কথা বলে, একে আর ঠিক করা যাবে না, এর আর কোনো আশা নেই, যে কয়দিন বাঁচে এভাবেই বাঁচবে। তো আবেজান আপুর বাড়ির সবাই তো খুব হতাশ। একটা পরিবারের এরকম একজন কিশোরী যার বিয়ের বয়সও হয়ে গেছে, গ্রামে সাধারণত এই বয়সে মেয়েদের বিয়েও হয়ে যায়, এমন একটা মেয়ে এইভাবে পাগল হয়ে গেল যে শরীরে জামা কাপড়ই রাখতে চান, এমন পাগল। তো পরিবারের সদস্যদের মানসিক অবস্থা কি হতে পারে লিসেনার্স একবার ভাবুন। সবাই হতাশ হওয়ার পরও এই যে মিঞ্জু ভাই বা মিঞ্জু চেয়ারম্যান যিনি, এখন ওনার ইটের ভাটায় ঢুকে ওনারই এলাকার একটা মেয়ের এরকম ক্ষতি হয়েছে, বিষয়টা কিন্তু উনি নিজেও খুব ভেবেছেন এটা নিয়ে এবং কি করা যায় উনি চেষ্টাও করেছেন। শেষ পর্যন্ত যখন দেখলেন যে না কিছু হচ্ছে না, আবার ওই মান্দার মীরের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর উনি নিজেও বলেন যে হুজুর আমার ভাটার কাছে এসে মেয়েটার এই অবস্থা হয়েছে, যেভাবে পারেন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেন। মেয়েটা এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছে, ওর সামনে সুন্দর ভবিষ্যৎ, এইভাবে তো হতে পারে না, আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না, ও তো ভুল করে ঢুকে গেছে, আমার আরো পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া উচিত ছিল, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তো খুব এটা নিয়ে চিন্তিত, যেভাবে পারেন কিছু করার চেষ্টা করেন। তো সকলের কাকুতি মিনতি কান্নাকাটি এই সমস্ত জিনিস দেখার পর মান্দার মীর বলেন যে আমি জানি এর পরিণতি কি হবে, তারপরও দেখি শেষ চেষ্টা করে আমি আমার জিনদেরকে ডাকি, দেখি ওরা কি বলে, ওরা কোনো সমাধান দিতে পারে কিনা, তবে আমার কাছে এটার কোনো সমাধান নাই, দেখি ওরা কি বলে। তো হুজুর উনি আর একটা ঘরে গিয়ে ওনার কাছে থাকা জিনদের ডাকেন, জানতে চান যে এটার কোনো সমাধান কি আপনাদের কাছে আছে কিনা। তখন ওই জিনেরা বলে যে হুজুর ওর স্থায়ী ক্ষতি হয়ে গেছে, এমন যদি হতো কোনো জিন ওকে পাগল বানিয়ে রেখে দিয়েছে, ওর সাথে রয়েছে, তাহলে কিন্তু আমরা ওই জিনটাকে তাড়িয়ে দিতাম। কিন্তু আপনি যখন এই তদবিরটা করছিলেন, এটা নিয়মই এইটা যে এর মধ্যে কেউ আসলে এখানে এমন একটা ধরনের সিচুয়েশন তৈরি হয়, কোনো মানুষ আসলে সে উন্মাদ হয়ে যাবে এবং মারা যাবে, আর এটা স্থায়ী ক্ষতি হবে, এর কোনো সমাধান নাই, আমরাও এটা পারবো না। সবকিছুর সমাধান হয় না, সবকিছু জিনেরাও পারে না, কোনো লাভ হবে না। আপনি ওদেরকে বলে দেন ওরা যেন এই বাড়িটা ছেড়েও চলে যায়, তাহলে অন্তত অন্যরা ভালো থাকবে, তা না হলে অন্যদেরও সমস্যা হবে। কি আর করা, মান্দার মীর ওই ঘর থেকে বের হয়ে উপস্থিত সবাইকে এই কথাগুলো বলেন। এখন সমস্যা হলো কি, এই আবেজান আপুর বাবা বা ওনার পরিবারের আসলে আর কোনো জমি ছিল না যেখানে আর একটা বাড়ি করে থাকবে, বাধ্য হয়ে ওই বাড়িতেই ওনারা থাকেন। এদিকে আবেজান আপু তো পুরো পাগল, এই পাগল থাকা অবস্থায় উনি নাকি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে এক এক দিকে চলে যেত সবার চোখের আড়ালে, আবার ওনাকে খুঁজে নিয়ে আসতে হতো। উনি পাগল হওয়ার 1 বছর পর, মানে যখন আবার সিজন আসে, ওই ভাটাটি আবারও চালু হয়। তো ওইবার কিন্তু আগুন ধরে, কোনো সমস্যা হয়নি, তবে ইট বানানোর একটা মেশিন থাকে, মেশিন বলতে এক ধরনের স্যালো মেশিনের মতো, যেটা দিয়ে মাটিগুলো দলাই মলাই করা হয়। আগে তো গরু দিয়ে এই কাজটা করা হতো, গরু চারদিকে ঘুরতো, ওই মাটিটা দলাই মলাই হতো, মানে আটা যেভাবে আমরা রুটির জন্য তৈরি করি ওইভাবে। ওই ইট বানানোর ওই মানে বানানোর বা ওই মাটিগুলো দলাই মলাই করার যে মেশিনটা, ওই মেশিনটা যখন স্টার্ট করা হয়েছে, মেশিনটি বিকট এক শব্দ করে সাথে সাথে বন্ধ হয়ে যায়। ওই মেশিনটা কোনোভাবেই আর চালু করা যায়নি, আজ পর্যন্ত কোনো মিস্ত্রি ওই মেশিনটা চালু করতে পারে নাই। মেশিনটি এখনো ওই ইটের ভাটার মধ্যেই ফেলে রাখা হয়েছে। এইভাবেই চলতে থাকে 10 থেকে 11টি বছর। একদিন এই আবেজান আপুর আব্বু ধানের খেতে দেওয়ার জন্য ফোরাডান নামক এক ধরনের বিষ 250 গ্রামের মতো এনে ঘরে রেখেছিলেন। ওই আপু ওই বিষটা হাতে পেয়েছেন,
পুরো 250 গ্রাম বিষই খেয়ে ফেলে, এমনকি যে পলিথিনে রাখা ছিল ওই পলিথিনটাও নাকি চেটে চেটে খেয়েছেন। সে বিষ খেয়েছে, এটা তো সবাই দেখে ফেলেছে। আর আবেজান আপু তো বুঝতে পারে না ওটা আসলে কি জিনিস। সবাই মিলে দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তো বুঝে গেছেন যে অবস্থা খুব খারাপ। এরপরও যতটুকু করেছেন, বিষ বের করার চেষ্টা করেছেন, মোটামুটি কিছুটা স্বাভাবিক ছিল। তবে এই ঘটনার 1 মাস পর 2023 সালে এই আবেজান আপু মারা যান। সবাই আবেজানের জন্য দোয়া করবেন। আবেজান আপু তো মারা গেল, কিন্তু ঘটনার কি এখানেই শেষ? না, শেষ না। আবেজান আপুর একটা বোন ছিল, তার নাম হলো মাসুরা। এবার শুরু হলো ঘটনা মাসুরা আপুর সাথে। যখন ঘটনা ওনার সাথে শুরু হলো, ওনার বয়স তখন 18 কি 19 বছর। তবে মাসুরা আপুর এই যে বোন, মানে মাসুরা আপু, উনি তো আবেজান আপুর ছোট বোন আর কি, উনি কিন্তু এই আবেজান আপুর মতো এরকম পাগল হন নাই, মাঝে মাঝে টুকটাক পাগলামি করতো। তবে এই মাসুরা আপুর যখন বিয়ে হয় তার কিছুদিন আগে থেকে এই মাসুরা আপুর পাগলামিটা একটু বেশি শুরু হয়। তো যেদিন বিয়ে হয় ওই দিনই শ্বশুর বাড়িতে গিয়ে ওনার পাগলামি ব্যাপক আকার ধারণ করে। এমন পাগলামি যে ওনার স্বামীকে বলতো ভাই মামা, আবার শ্বশুরকে বলতো ভাই মামা। রাত হলে উঠোনে এসে গড়াগড়ি করতো, চিৎকার চেঁচামেচি করতো। তো এই দৃশ্য দেখে ওই ফ্যামিলি থেকে এই মাসুরা আপুকেও তার বাবার বাড়িতে পাঠাই দেওয়া হয় এবং পরবর্তীতে তার স্বামী তাকে ডিভোর্সও দিয়ে দেন। এই মাসুরা আপু এখনো তার বাবার বাড়িতেই আছে, এখনো উনি পাগলামি করে। তবে আবেজান আপুর মতো অত পাগলামি উনি করেন না, তবে মাঝে মাঝে করে খুব মারাত্মকভাবে। এই ঘটনাটি এখনো চলমান আছে। আবেজান আপুর পরিবার আর কোনো উন্নতি করতে পারেন নাই ওই ঘটনার পর থেকে। তার বাড়ির অবস্থা আগের থেকেও করুন। তো সোহেল রানা ভাই তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, এই আবেজান আপুর পরিবারের জন্য। আবেজান আপু তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই ঘটনাটি একটা রহস্যময় ঘটনা, খুবই রহস্যময় ঘটনা। এই ঘটনা আসলে কিভাবে হয়েছে এই ব্যাপারটা কিন্তু ওই মান্দার মীর উনি কিন্তু এটা প্রকাশ করেননি জনসাধারণের সামনে। আর স্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার কারণে তার আর কোনো চিকিৎসা করা সম্ভব হয়নি। আমি চলে যাচ্ছি অনিকের ঘটনায়। 2012 সালের ঘটনা। অনিক তখন কুমিল্লায় থাকেন এবং পড়াশোনা করেন। আর তার দাদা বাড়ি ছিল তাদের ওখান থেকে বেশ খানিকটা দূরে গ্রামে। তো শীতকালে তখন ছুটি হয়েছে কলেজ এবং ভ্যাকেশন টাইম। অনেক তখন প্ল্যান করেন দাদা বাড়িতে যাবেন। তো যাওয়ার জন্য তিনি মোটামুটি বাসায় প্রিপারেশন নিয়ে নিলেন সব কিছু গুছিয়ে। যখন তিনি মানে মোটামুটি রাশের মধ্যে ছিলেন, যখন চলে আসলেন স্টেশনে, এসে দেখলেন যে তাদের দাদা বাড়ি যাওয়ার জন্য যে জায়গাটার নাম তিনি লিখেছেন নাগলকোট, সেখানে যাওয়ার জন্য যে ট্রেন ছিল সেটা ছেড়ে চলে গেছে। আর ওই সময় আর কোনো ট্রেন নাই। তো তাকে বাধ্য হয়ে বাই রোডে যাওয়ার চিন্তা করতে হলো। তো তিনি নাকি তাড়াতাড়ি আসলেন, বের হয়ে চিন্তা করলেন যে বাস খুঁজে পান কিনা। তো ওই সময় তিনি বাস পাচ্ছিলেন না। তো যেই বাসটা পেলেন সেটা ভেঙে ভেঙে যাবে, তাকে এক জায়গায় নামিয়ে দেবে, সেখান থেকে তাকে সিএনজি করে যেতে হবে। তো তিনি মানে বাধ্য হয়ে আর কিছু করার নাই, তিনি উঠে গেলেন সেই বাসে তার মতো ব্যাগ নিয়ে এবং বাস রওনা দিল। তো শীতের রাত, জানুয়ারি মাস, প্রচণ্ড ঠান্ডা এবং সেই ঠান্ডায় দেখা যাচ্ছে একেবারে হু হু করে কাঁপন ধরে যাচ্ছে, কারণ বাসের জানালা থাকে হালকা ফাঁক। খুব ভালো মতো লোকাল বাসের জানালা ঠিক মতো আটকানো হয় না। তো সেখান থেকে বাতাস আসছে, হু হু করে বাতাস লাগছে, অনেকের একেবারে ঠান্ডা লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং মানুষজন একেবারেই কম, বাসের মধ্যেও মানুষ নেই। তো যেখানে এসে বাস তাকে নামিয়ে দিল যে স্টেশনটা, এরপর থেকে বাস আর মুভ করবে না। অনেককে নেমে যেতে হলো এবং অনেক তখন খুঁজছেন একটা সিএনজি। ওখান থেকে সিএনজি নাকি যেত তার দাদাবাড়ির ওখানে, মাঝে মাঝেই অনেকক্ষণ পরপর সিএনজি ছেড়ে যেত, অনেক রাত পর্যন্তই যেত। এরকম সময় তিনি একটা সিএনজি পেলেন, কিন্তু তার সাথে কোনো প্যাসেঞ্জার নাই, তিনি একাই সে সিএনজিতে যেতে হবে তাকে। আর কোনো কথা বললেন না, সিএনজির সাথে কথা বলা শুরু করলেন তিনি। দামাদামি করার পর সিএনজি ওয়ালা বেশি ভাড়াতে রাজি হলো অনেককে নিয়ে যেতে।
তো রওনা হলেন তিনি, চলছে সিএনজি এবং একেবারেই সেই রাস্তা, এখন গ্রামের রাস্তা সব দেখা যাচ্ছে ছোট চিকন রাস্তা এবং রাস্তার দুই পাশে ক্ষেত, বিশাল ফাঁকা জায়গা, এর মাঝে শীতের কুয়াশা একেবারে জমে যাওয়া, বাতাস যেটাতে আসতেছে মানে অনেকের টিকে থাকা দায় হয়ে যাচ্ছে। সে জ্যাকেট পরেছিল, তার উপরে সে তার গলার মাফলারটা দিয়ে কান নাক ঢেকে একেবারে কোনো মতে বসে আছে। সিএনজি চলছে, একেবারে বরফের মতো ঠান্ডা এবং যেখান দিয়ে যাচ্ছে ওখানে সম্ভবত পার্শ্ববর্তী দেশের পাহাড়ি শীতটা নেমে আসে এই জায়গায়, প্রচণ্ড রকমের জমে যাওয়ার অবস্থা। তো এরকম চলতে চলতে এক জায়গাতে সিএনজি দুটো কাশি দিয়ে বন্ধ হয়ে গেল। যেখানে বন্ধ হয়েছে সেই জায়গাটার দুই পাশে হচ্ছে একেবারে ক্ষেতের মতো, মানে কোনো কিছু নাই, দুই পাশে একদম খোলা প্রান্তর। তো সিএনজি এলাকে অনেক বললো কি ব্যাপার, কি হয়েছে, একে তো জমে যাওয়ার অবস্থা। সিএনজি এলা বলে যে মনে হয় লাইন জমে গেছে, মানে তাদের ওখানে কি সমস্যা হয় লাইন জমার। তো সিএনজি এলা বারবার ট্রাই করতেছে সিএনজি স্টার্ট করার, তো হচ্ছে না, মানে একেবারে। তো সিএনজি এলা পরে নেমে গেল সিএনজি থেকে, নেমে সে তার ফ্ল্যাশ লাইট নিয়ে সে খুলে সে তার ইঞ্জিনের দিকে চলে গেল পিছনে কি করতেছে। তো অনেকক্ষণ বসে থেকে দেখলো যে আসলে আর লাভ নেই, সে নামলো, নেমে দিয়ে দাঁড়ায় দেখতেছে সিএনজেলার কাজ কারবার। দেখলো যে সিএনজেলা কোনো কিছুই করতে পারতেছে না। তো সিএনজেলা তাকে জানাইতেছে যে এখন আর চলবে না। তো বলে যে তাহলে এখন কি করবেন আপনি, আপনারা তো যাইতে হইব, আপনাকে ফালাই দিয়ে যাবো এখানে। সিএনজেলা বলে আমার তো কোনো উপায় নাই, আপনি তো চলে যেতে পারবেন, আমি তো যাইতে পারব না, আমার তো সিএনজি, আমার এখানে দাঁড়ান লাগবো, দেখা লাগবো কোনো ব্যান আসে নাকি বা অন্য সিএনজি আসে নাকি, কিছু তো করা লাগবো, আপনি কি থাকবেন? তো অনেক তখন বললো যে না আমি তো থাকতাম না আপনার সাথে ভাই, আমার কাজ আছে, আমার যাইতে হবে। তো সিএনজেল আর কোনো কথা বললো না, অনেক অগত্যায় লোককে ভাড়া দিয়ে একটু বেশি টাকা দিয়ে সে রওনা দিল এখান থেকে। হেঁটে যাচ্ছে, একেবারে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, একেবারে রাস্তা মানে মনে হচ্ছে রাস্তা জমে যাচ্ছে এরকম অবস্থা, এবং কুয়াশা ভেসে ভেসে আসছে, দেখা যায় না সামনে, ফ্ল্যাশ লাইটের আলো মারতেছে যে ফ্ল্যাশ লাইটের আলো চলে না সামনে, এরকম একটা অবস্থা, কঠিন একটা অবস্থা। অনেক যাচ্ছে এবং ঠান্ডায় কিছুক্ষণ পরেই হেঁটে সামনে যে পিছনে আর সেই সিএনজি দেখতে পেল না। তো যেতে যেতে অনেক দূর হেঁটে চলে আসছে, হাঁটতে হাঁটতে শরীরটা একটু গরম হয়েছে আর কি অনেকের। হাঁটতে হাঁটতে সামনে একটা ছোট ব্রিজ আছে ওদের এখানে, কালভার্ট টাইপের ব্রিজ। তো সেই ব্রিজের কাছে যখন চলে আসছে চিন্তা করছে যে উনি ব্রিজে উঠবেন আর কি অনেক। তো ব্রিজের একেবারে কাছে চলে আসতেছে, তখন দেখতেছে পাশে যে ঝোপগুলো থাকে, ব্রিজের পাশে কিছু ঝোপ আছে এরকম, সেই ঝোপালো জায়গায় হঠাৎ করে নড়াচড়া বেশ। তো সে একটু অস্বস্তি লাগলো তার কাছে যে এই রাতের বেলা কি, মানে এই ঝোপের মধ্যে এরকম নাড়াচাড়া কি করতেছে, মানে কোনো কুকুর বা কোনো কিছু কি ওখানে ঢুকে আছে, বা শিয়াল অনেক দলবদ্ধ শিয়াল থাকলে মানুষ ভয় পায়। তো অনেক এগুলো চিন্তা করতে করতে যেই পাশে নড়াচড়া দেখলো তার অপর পাশে চলে আসলো রাস্তার, এসে তিনি হাঁটতেছেন, ওই নড়াচড়ার দিকে তাকাইতেছেন, দুইবার ফ্ল্যাশ লাইট মারলো কাছে, একেবারে উপরে মারলো না, যে কিসের উপরে যে পড়ে ফ্ল্যাশ লাইটটা কে জানে, একেবারে খোলা প্রান্তর তো ব্রিজটা এখানে। তো দেখলো যে সেই ওই ঝোপের ভেতর থেকে ফট করে একটা মানুষ বেরোলো। হ্যাঁ, মানুষ বেরোলেও মানুষটার কেমন করে জানি মনে হলো যে হামাগুড়ি দিয়ে যেরকম বের হয় সেইভাবে করে বের হয়ে, মানে মনে হচ্ছে যে নিচু ওখানে ঢাল আছে, ঢাল থেকে উঠে আসছে এরকম। অনেকের একদম বুকটা কেঁপে উঠছে, বসা লোকটার আসার স্টাইল দেখে, উঠে ঢোকার স্টাইল দেখে, ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়াইছে অন্ধকার, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে, অনেক আর লাইট মারতেছে না ওই লোকটার গায়ে। অনেকের হাতে ছোট একটা ফ্ল্যাশ লাইট, তখন একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট ক্যারি করতো গ্রামে গেলে, তো ফ্ল্যাশ লাইট মারতেছে না, কারণ মানুষের গায়ে লাইট মারা এটা অভদ্রতা। দেখতেছে যে লোকটার শরীরে বোঝা যাচ্ছে যে একটা শার্ট পরা, শার্টটা চেক টাইপের। লোকটা তাকে দেখে বলতেছে এই যে ভাই, অনেককে বলতেছে এখানে, বলছে অনেক বলছে জি বলেন, বলে ভাই একটু আমার সাহায্য করবেন। অনেক বলছে কি সাহায্য, বলে যে এইখানে একটা মানুষ এইখান থেকে পড়িয়া মরে দিছে 3 দিন ধরে, এটা কেউ উঠাইতেছে না এখনো, মানে এটা নিয়ে যে করবো, মানে জানাজা করবো, কিছুই করতেছে না, তো এটার উঠামো, চলেন আমার সাহায্য করেন। তো অনেক বলে আপনার কি মাথা খারাপ, আপনি কিছু খাইছেন নাকি? অনেকের মাথা খুব খারাপ হয়ে গেছে, মানে মেজাজ গরম হয়ে গেছে, বলে এটা কি ফাইজলামি করে লোকটাকে, আপনি কিছু খাইছেন নাকি? রাত্রেবেলা শীতের রাতে রাস্তার মধ্যে আপনি বলতেছেন আপনি কি মিয়া যান, আপনি এখানে থানায় বলেন নাই, আশেপাশের বাড়ি ঘরে বলেন নাই, আপনি আমার কাছে আসেন, আপনি কে, কই থেকে আইছেন আপনি এখান থেকে, কিছু খেয়ে আইছেন? এটা বলতে বলতে অনেক কিন্তু হাঁটা থামায়নি, সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তাকায় দেখতে লোকটার সাথে কথা বলতেছে। তো এই হালকা চাঁদের আলোতে লোকটার চেহারা যতটুকু বোঝা যাচ্ছে যে একটা বেশ মানে ডার্ক স্কিন একটা মানুষ, এবং চুলগুলো কোকড়া কোকড়া বোঝা যাচ্ছে, এবং চেক শার্ট পরা। সে বোঝায় যে ভাই আসেন না ভাই, একটু সাহায্য করেন না। অনেক বলছে আপনি যান থানায় যান, থানায় যা বলেন, কে পড়ে দিচ্ছে থানায় যা কথা বলেন, আপনি এগুলো করেন না, এখানে কি শুরু করছেন রাত্রেবেলায় গভীর রাতে? এ বলতে বলতে অনেক উঠছে। তো অনেক আবার হাঁটতে হাঁটতে তার কাছে একটু খারাপও লাগলো, সে মাথা ঘুরে এলো বলার জন্য লোকটাকে যে ভাই আপনি বাসায় চলে যান, দিনের বেলা আপনিও আসেন, আমিও আসবো না, এসে দেখবো না যে ঘটনা কি, আমি বাড়ির থেকে লোক নিয়ে আসবো না বা কাউরে নিয়ে আসবো না, দেখবো না যে ঘটনা কি, এখানে কে পড়ছে, কে কার লাশ পড়ে, আর দেখবো না। রাত্রেবেলা তো এটা কেমন হয়ে যায়, এটা একটা কি ব্যাপার, আজগুবি ব্যাপার।
এটা বলবে সে, তো সে তাকায় দেখে যে লোকটা নাই ওখানে, পুরো জায়গাটা একদম ফাঁকা। ওই জায়গায় একটা হেডলাইটের আলো এসে পড়ছে, দূর থেকে একটা হেডলাইটের আলো এসে পড়ছে। তখন সে শুনতে পেলো যে একটা ইঞ্জিনের শব্দ, একটা মোটরসাইকেল আসছে সম্ভবত। তো সে আশাবাদী হলো যে মোটরসাইকেল যদি মানুষ যদি তাকে নিতে চায় বা নিতে পারে, তো সে অনেকক্ষণ দাঁড়ায় থেকে হাত নাড়তেছে এরকম করে লোকটাতে মোটরসাইকেলের হেডলাইটের সামনে। দেখলো যে আসলে মোটরসাইকেল নিয়ে একজন আসতেছে, থামলো, একদম শাল টাল দিয়ে পেঁচানো পুরো শরীর। সে বলছে কি হয়েছে, তো অনেক বললো যে ভাই আমি তো রাস্তা আটকায় গেছি, এরকম ব্যাপার, ওইখানে ভাই আমার একটু নামাই দেন অমুক জায়গায়। দেখলো যে হ্যাঁ লোকটা ওখানেই যাচ্ছে, তার দাদা বাড়ি ওখানেই যাচ্ছে। তো সে লোকটা নিল তাকে মোটরসাইকেলে। তো অনেক মোটরসাইকেল উঠে বসলো, মোটরসাইকেলটা লোকটা চলা শুরু করলো সামনে। তো লোকটা যখন যাচ্ছে সামনে, তো সে জিজ্ঞেস করলো যে লোকটাকে যে ভাই এখানে কি আপনি লাইটের আলোতে কাউকে দেখছেন, হেডলাইটের আলোতে? লোকটা বলে না তো, কেন? মনে হলো যে একজন এরকম লোক অনেক জোরে চিৎকার করে করে বলতেছে, কারণ শোনা যায় না বাতাসের শব্দে। একটা লোক এখানে দাঁড়ায় ছিল, আমারে বললো যে কে বলে পুড়ে ওখানে মারা গেছে, 3 দিন ধরে লাশ পড়ে আছে, কেউ উঠায় না। তো লোকটা বলছে ভাই এইসব রাত্রেবেলা আপনার কি মাথা খারাপ, এরকম রাত্রে কেউ বলবে? আর যদি এটা এরকম কেউ থাকে তাহলে বুঝবেন যে এটা মানুষ না, খারাপ কিছু। আপনার ডাকছে, আপনি জান নাই, ভালো করছেন। কি ওই জায়গায় আপনি ব্রিজের নিচে, এটা কে মানুষ উঠবো রাত্রেবেলা? আর কারো যদি এরকম পড়ে থাকে রাইতের বেলা, কে আপনারা ডাকবো এরকম? কি বলেন? বললে লোকটা চলা শুরু করলো। তো অনেকের কাছেও একটু জিনিসটা অন্যরকম লাগলো। তো যাই হোক, তার মনের মধ্যে একটা কাঁটা বিঁধতে থাকলো সারাক্ষণ, খচখচ করতেছে মনের ভিতরে যে আসলেই কি আমি কাউকে সাহায্য করি নাই বা কারো কোনো সমস্যা এরকম ছিল। এগুলো ভাবতে ভাবতে এক সময় সে পৌঁছে গেল, লোকটা তাকে নামাই দিল বাসার কাছে। সে নেমে ধন্যবাদ দিয়ে আস্তে ধীরে হেঁটে চলে গেল বাসায়। দাদা বাড়ি গেছে রাতের বেলা, এত রাত্রে আসছে দাদা বাড়িতে। সে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এত রাত্রে এরকম ভাবে আসছো, এরকম দেরি হয়েছে কেন? তো সে বললো যেরকম ট্রেন মিস করে বাইরে রোডে আসি, এই কাহিনী। আবার বললো যে রাস্তার মধ্যে এরকম একটা ঘটনা দেখছেন, দাঁড়ান লাগছে কিছুক্ষণ। তো দাদা বাড়ির লোকরা বললো কি করছে এরকম ব্যাপার, এখানে কে মারা যাবো, আমরা তো শুনি না এরকম 3 দিন ধরে কে মরছে। তো যাই হোক, সে মোটামুটি ফ্রেশ হলো, অনেক নিজের মতো রাতের বেলা ঘুমায় গেল। তো দিনের বেলা সকাল হয়েছে, রাতের বেলা অনেক স্বপ্ন দেখতেছিল, অনেক উল্টা পাল্টা। তাকে কেউ এসে বলতেছে আমাকে সাহায্য করলেন না, এরকম স্বপ্ন দেখতেছিল আর কি, দুঃস্বপ্ন। তো যাক, দিনের বেলা দিন হয়েছে, সকাল হয়ে গেছে, রোদ উঠছে। তো অনেক উঠলো, উঠে ফ্রেশ হলো। তার কাছে ফট করে মনে হলো যে আসলে রাত্রেবেলাতে এরকম দেখছিলাম, এটা কি ঠিক হলো কিনা। তো সে একবার চিন্তা করলো যে থানায় যাবে, যে বলবে ব্যাপারটা। পরে চিন্তা করলো যে না, ব্যাপারটা আসলে সিলি হয়ে যায়, থানায় যেভাবে বলা, আগে তো আমার মেকশিওর করতে হবে এরকম কোনো ঘটনা এখানে আছে নাকি, আর কে না কে পড়ে আছে, কি ভাই আমি যে এরকম বলবো, ঘটনা কি, আমার এই কি মনে করো এখানে। এগুলো চিন্তা করতে সে চিন্তা করলো যে না, আজকে আমি একটু দিকে যাই, ওই ব্রিজের কাছে যাই, দেখি ঘটনা কি। তো সে হেঁটে গিয়ে ওইখানে ওই বাজারে ওইখান থেকে আর একটা সিএনজি নিয়ে ওদিকে রওনা দিল। তো সিএনজি নিয়ে যখন আসতেছে, ওই ব্রিজের কাছে আসার সময় দেখে মানুষজন জড়ো হয়ে আছে, ওইখানে মানুষজন জড়ো হয়ে আছে, লোকজন অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। তা অনেক আস্তে আস্তে এসে সিএনজিটা থামাইলো, থামায় সে নামলো। তো নেমে সে আস্তে আস্তে হেঁটে কাছে গেছে, যে দেখে অনেক মানুষজন ওইখানে জমা হয়ে আছে। তো সে যে ওখানে জিজ্ঞেস করলো ভাই কি হয়েছে। তো মানুষজন বলল যে ভাই এখানে একটা মানুষ মরে পড়ে আছে, তো এই আর কি। এখানে মানুষজন অনেক দেখে গন্ধ পাইতেছিল, তারপরে আসে দেখে যেরকম। তো অনেক নাকি যে উকি দিছে, উকি দিয়ে তার কাছে মনে হলো আর কি, সে হি ইজ নট শিওর, সে যেটা বলছে যে তার কাছে মনে হয়েছে যে সে যেই শার্টটা দেখছিল লোকটার পরা, চেক শার্ট, সেরকম চেক শার্টেরই একটা মানুষ মনে পড়ে আছে। সে আর ভালো মতো চেহারার দিকে তাকাইতে পারেনি, তার অস্বস্তি লাগছে। চুলগুলো দেখেও তার কাছে মনে হয়েছে যে ওইরকমই কোকড়া কোকড়া চুল লোকটার। অনেক বেশ ভয় পাইছে, ভয় পেয়ে আস্তে করে সরে আসছে। এসে সাথে সাথে যে সিএনজি নিয়ে আসছিল, ওই সিএনজিটাকে ঘুরাই সে বলে যে আমাকে নামাই দেন বাড়িতে, ওখানে চলেন বাজারে চলেন। তো সিএনজিলা বলে এখানেই আসছেন, বলে যে হ্যাঁ। তো সিএনজিও একটু অবাক হয়েছে, তাকে আবার নিয়ে ফেরত চলে গেছে বাড়িতে। তো বাড়িতে গিয়ে নাকি অনেক খারাপ লাগতেছিল তার কাছে, যে ঘটনাটা কি ঘটলো তার সাথে বা কি দেখলো সেটা, তাকে কে এরকম বললো এসে। তার মনে সেটা কোয়েশ্চেন ছিল যে এটা পুরোপুরি আজব একটা ব্যাপার, যে গভীর রাতে এরকম সময় কেউ এরকম নিচ থেকে উঠে আসবে না, হামাগুড়িতে উঠে এসে তাকে বলবে না এরকম। অ্যান্ড সে যেই মোটামুটি সে মিলাই দেখতেছে ছকে যে সে যে শার্টের কালার দেখছে, চেহারাটা ভালো মতো স্পষ্ট দেখতে পারে নাই, বা চুলটা যেরকম কোকড়া দেখছে, যেই মানুষটা ওখানে পড়ে আছে, যে বডিটা, সেটাও একই রকম। যাই হোক, অনেকের কাছে এটা খুবই একটা দুর্বোধ্য জিনিস ছিল, খুব আশ্চর্য জিনিস ছিল, এবং সে মনে করে এটা তার জীবনের একটা অতিলৌকিক অভিজ্ঞতা। তো যাই হোক, অনেকে ঘটনাটা শেয়ার করলাম আপনাদের কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন।
সরাসরি ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি যিনি মূলত এই শোভন দাসকে দিয়েছেন তিনি শোভন দাসের বন্ধু তাপস। আর ঘটনাটি মূলত পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোনো একটি গ্রামের সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি। তো চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি মূলত এই তাপসের দাদুর সাথে 1930-এর দশকে ঘটেছিল। ওই সময়ে দাদু একজন তরুণ যুবক ছিলেন, সবেমাত্র তার নতুন বিয়ে হয়েছে। তিনি বাবা মা এবং সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে গ্রামেই থাকতেন। উনি ওই গ্রামেরই একটি সবজির আড়তে কাজ করতেন এবং সেখান থেকে ওনার যা উপার্জন হতো তাতে ওনাদের সংসার চলেই যেত। দেখা যেত তিনি ভোরবেলা সেই আড়তে চলে যেতেন এবং সারাদিন কাজকর্ম করে বিকালের দিকে বাড়িতে ফেরত আসতেন এবং বেশ কঠিন একটা জীবনযাপনই আসলে তাকে করতে হতো, কষ্টকর জীবন। একবার কি হয়, এই তাপসের দাদুর বাবা যিনি, এই দাদুর বাবা ফসলের জমিতে কাজ করার সময় বৃষ্টিতে ভেজার কারণে জ্বরে আক্রান্ত হন এবং ওনার নিউমোনিয়ার মতো হয়ে যায়। বলে রাখা ভালো, ওই সময়টা ছিল বৈশাখ মাস আর ঝড় বৃষ্টির সময়। তো উনি বয়স্ক অসুস্থ বাবার চিকিৎসা করানোর জন্য ওই সময় গ্রাম্য যেই চিকিৎসক থাকতেন তাকে নিয়ে আসেন বাড়িতে। চিকিৎসক ওনার বাবার প্রাথমিক চিকিৎসা করেন জ্বর কমানোর জন্য এবং গাছগাছরা দিয়ে তৈরি কিছু ওষুধ দিয়ে যান। এরপর দাদুর বাবার চিকিৎসা করানোর পর আবার তার প্রতিদিনের কাজে তো ব্যস্ত হয়েই যেতে হয়। তিনি প্রতিদিন কাজ থেকে বিকেলে বাড়িতে ফিরে আগে তার অসুস্থ বাবাকে দেখতে যেতেন যে কি অবস্থা। তো দাদু তার মাকে ডেকে জিজ্ঞেস করলেন যে কি গো মা, বাবার শরীর কেমন, জ্বর কমেনি নাকি? তো ওনার মা উত্তরে বলেন যে না রে বাবা, ওষুধে তো কোনো কাজ হচ্ছে না, জ্বরটা বারবার আসছে আর যাচ্ছে। তো মায়ের মুখে এসব কথা শুনে দাদু তো খুবই হতাশ আর চিন্তামগ্ন হয়ে পড়েন। তো দাদু তার বাড়ির উঠোনের একপাশে বসে চিন্তা করছেন যে বাবার অবস্থা তো দিন দিন শোচনীয় হয়ে যাচ্ছে, আমি কিভাবে তাকে সুস্থ করব। তো এভাবে হতাশ হলেও তো চলবে না, বসে থাকলেও তো চলবে না, যাই ডাক্তারের কাছে যাই, আবার যাকে নিয়ে আসছিলাম তার কাছে গিয়ে বলি, দেখি উনি কিছু করতে পারেন কিনা। তো উনি হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই ডাক্তারের বাড়ি। দুপুরের দিকে উনি সেই ডাক্তারের বাড়িতে ঢুকলেন। সেখানে গিয়ে এতে তিনি ডাকাডাকি করছেন। তো ডাকাডাকি করার পর সেই ডাক্তারের স্ত্রী বাইরে এলো এবং জিজ্ঞেস করলো যে কি ব্যাপার। তখন দাদু সেই মহিলাকে সব কথা জানালেন। সব কথা শুনে সেই ডাক্তারের স্ত্রী জানালেন যে ডাক্তার সাহেব তো দুপুরের খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছেন, সন্ধ্যাবেলায় এসে দেখা করতে। তখন এই যে তাপসের দাদু ডাক্তার সাহেবের স্ত্রীকে তো হাত জোর করে অনেক অনুরোধ করলেন যে সন্ধ্যার সময় কীভাবে আসবো, আমার তো কাজ আছে আর আমার বাবার অবস্থাও তো ভালো না, এইভাবে অনেক অনুরোধ করলেন আর কি। আর এটা অনুরোধ করলেন যে ডাক্তার সাহেবকে এখন একটু ডেকে দিতে। তো ছেলেটার অনেক কাকুতি মিনতি দেখে উনি বলে, আচ্ছা ঠিক আছে তুমি বাইরে অপেক্ষা করো, আমি ডাক্তার সাহেবকে ডেকে আনছি। তো একটু পরে সেই ডাক্তারবাবুর চোখ ডলতে ডলতে ঘরের বাইরে এলেন এবং দাদুকে দেখে চিনতে পারলেন যে এই দাদুর বাবাকে তো উনি চিকিৎসা করেছিলেন। এর আগের বারও দাদুই এসে এই ডাক্তার সাহেবকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন আর কি। তো যাই হোক, সব কথা শুনে ডাক্তার সাহেব দাদুকে বললেন যে দেখো, গত 3 দিন যাবৎ যেহেতু আমার ওষুধ খেয়ে তোমার বাবার কোনো কাজ হচ্ছে না, তার মানে হচ্ছে তোমার বাবার শরীরে আমার কোনো ভেষজ ওষুধ কাজ করবে না। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি একটা ওষুধের নাম তোমায় লিখে দিচ্ছি, আমার কাছে এই মুহূর্তে এই ওষুধটা নেই, তুমি আজই শহর থেকে এই ওষুধটা কিনে এনে বাবাকে খাওয়ানো শুরু করে দাও, দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে উনি। তো দাদু সেই কাগজটি নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বাড়ি ফেরার সময় উনি দেখেন যে আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে, ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। উনি বুঝতে পারেন যে খুব তাড়াতাড়ি জোরে বৃষ্টি নামবে। উনি তো দ্রুত হাঁটা শুরু করলেন। এমত অবস্থায় বাড়ির কাছাকাছি উনি যখন চলে এসেছেন তখন প্রচণ্ড জোরে বৃষ্টি নামা শুরু করলো। উনি এক প্রকার দড়ি দিলেন বাড়ির দিকে। হালকা ভিজতে ভিজতে উনি বাড়িতে ঢুকে গেলেন। তারপর ওনার মা এবং স্ত্রীর সাথে ডাক্তার সাহেবের বলা সমস্ত কথাবার্তা আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে পরের দিন কাজে না গিয়ে তিনি শহরে যাবেন। যথারীতি পরের দিন সকালে ওষুধ আনার জন্য উনি শহরে যাওয়ার জন্য রওনা দিলেন। ওই সময় ওনার গ্রাম থেকে শহর প্রায় আনুমানিক 30 থেকে 40 কিলোমিটার দূরে ছিল। শহরে যাওয়ার জন্য বেশ ঝামেলা পোহাতে হতো। প্রথমে কিছুটা পথ পায়ে হেঁটে,
একটা জায়গায় আসতে হতো, তারপর সেখান থেকে গরুর গাড়ি বা মহিষের গাড়ি করে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে নদীর ঘাটে যেতে হতো। তারপর ওখান থেকে নদী পথে নৌকায় করে দীর্ঘ সময় পার করার পরে শহরের ঘাটে গিয়ে পৌঁছাতে হতো। তারপর আবার সেখান থেকে পায়ে হেঁটে মূল শহরে যেতে হতো। সুতরাং লিসেনার বুঝতেই পারছেন যে কতটা পথ পাড়ি দিতে হতো। এখনকার সময় 30-40 কিলোমিটার ওই রকম দূরত্ব মনে না হলেও ওই সময়ের বাস্তবতা, আজ থেকে প্রায় 100 বছর আগে, বুঝতেই পারছেন যে কী ধরনের প্রতিকূল অবস্থা ছিল। এখন বাবা তো অসুস্থ, যেতে তো হবেই। এই কারণেই এই তাপসের দাদু, উনি তো প্রথাগত যে পদ্ধতি ওই সময় ছিল যাওয়ার জন্য, সেই অনুযায়ী যাত্রা শুরু করলেন। দেখা গেল যে সেই শহরের ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। উনি কিন্তু খুব সকালবেলা বের হয়েছিলেন, আর সকাল থেকে আকাশটাও কিন্তু বেশ ভার হয়েছিল, না জানি কখন বৃষ্টি নেমে যায়। তো উনি ঘাট থেকে হেঁটেই চলে এলেন শহরের ভেতরে। সেখানে মানুষদের জিজ্ঞাসা করে ওষুধের দোকান খোঁজ করা শুরু করলেন। এভাবে খুঁজতে খুঁজতে উনি একটা সময় একটি ওষুধের দোকানের সন্ধান পেয়েও গেলেন, এবং সেখানে ঢুকে একজন লোককে উনি সেই ডাক্তার সাহেবের দেওয়া কাগজটি দিলেন। দোকানের লোকটি সেই কাগজে লেখা ওষুধটি দাদুকে এনে দিলেন এবং উনি সেটার মূল্যও পরিশোধ করলেন। এরপর যখন উনি দোকান থেকে বেরোতে যাবেন, ঠিক সেই সময় বাইরে খুব জোরে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পড়া শুরু হলো। উনি তো বেরোতে পারছেন না, আর ওনার কাছে কোনো ছাতাও নাই ওই সময়। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই উনি ওই দোকানেই দাঁড়িয়ে থাকলেন। এর মধ্যে সেই দোকানের লোকটির সাথে তার বেশ কিছু টুকিটাকি কথাবার্তা হলো। হঠাৎ উনি দেখলেন এক সময় বৃষ্টির তোড় কিছুটা কমে এলো। তখন উনি ঠিক করলেন এই সময় তো আমাকে বেরোতেই হবে, তা না হলে তো আবার জোরে বৃষ্টি নামলে আমার আজকে আর বাড়িতে ফেরা হবে না, বাবা আবার অসুস্থ, এরকম চিন্তা করছেন উনি। তো উনি দ্রুত হাঁটা দিলেন নদীর ঘাটের দিকে। হালকা ভিজতে ভিজতে উনি একসময় নদীর ঘাটে পৌঁছেও গেলেন। ইতোমধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, বৃষ্টিপাতও কমে গিয়েছে, তবে আকাশ মেঘলাই রয়েছে। উনি দেখলেন ঘাটের কাছে একটি নৌকায় কিছু মানুষ কিছু মালপত্র তুলছে। তো দাদু সময় নষ্ট না করে ছুটে গেলেন সেই নৌকার দিকে এবং মাঝিকে জিজ্ঞেস করলেন তারা কোথায় যাবে। মাঝি তখন ওনাকে বললেন যে তারা একটা গ্রামে যাবেন, গ্রামের নামটা বলেছিল আর কি। এই সমস্ত মালপত্র মূলত সেই গ্রামেই তারা পৌঁছে দেবেন, সেই গ্রামের ওই বাজারে। দাদু মনে মনে চিন্তা করে দেখলেন যে আরে, এরা তো আমার গ্রামের ঘাট অতিক্রম করেই তাদের গন্তব্যে যাবে। আমি যদি এখন এদেরকে কিছু টাকা পয়সা দেই, বিশেষ করে মাঝিকে কিছু টাকা পয়সা দিয়ে রাজি করিয়ে একসাথে চলে যেতে পারি, তাহলে তো বাড়ি ফিরতে আর বেশি দেরি হবে না। তখন দাদু কিছু টাকা দেওয়ার পরিবর্তে তার গন্তব্য ঘাটে তাকে নামিয়ে দেওয়ার কথা মাঝিকে বলেন। মাঝি কোনো দ্বিধাবোধ না করেই এক কথায় রাজিও হয়ে যান। বিকেলের দিকে তারা নৌকায় করে যাত্রা শুরু করেন। যেহেতু সেই সময়টা ছিল বৈশাখ মাস, ঝড় বৃষ্টি হওয়াটা ছিল অবধারিত, আর দুপুর থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তাই মাঝি যতটা দ্রুত সম্ভব নৌকা চালাচ্ছিল। ওই সময় তো এরকম ইঞ্জিন চালিত নৌকা ছিল না, দাঁড় বেয়ে বৈঠা বেয়ে নৌকা নিয়ে যেতে হতো। একাধিক মাঝি থাকতো সেই নৌকাগুলোতে। তো যাই হোক, দাদু নৌকার এক কোণে বসে নদীর দিকে তাকিয়ে তাকে চিন্তা করছেন ঘাটে পৌঁছতে হয়তো অনেক দেরি হয়ে যাবে মনে হচ্ছে। তখন ওখানে কোনো গরুর গাড়ি না পেলে খুব বিপদে পড়ে যাব, এটা চিন্তা করছেন আর কি। আর যদি একবার বিপদে উনি পড়ে যান তখন তো পুরোটা পথে হেঁটে যেতে হবে। আর এমনিতেই তো আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টির সময় রাস্তাঘাটও ভালো না, না জানে কি কি বিপদ হয়, এই সমস্ত কথা চিন্তা করছেন আর কি উনি। তো এইসব চিন্তা করতে করতে দাদুর চোখ দুটো লেগে আসে। তিনি একসময় ঘুমিয়েও পড়েন ওই নৌকার উপরে। কতক্ষণ ঘুমিয়েছেন ওনার ঠিক মনে নাই, তবে ঘুমটা ভেঙে যায় একটা ডাকে। উনি ঘুমন্ত অবস্থায় শুনছেন তাকে কেউ ডাকছে, এই যে ভাই, শুনছেন, ওঠেন ওঠেন। তো দাদু চোখ মিলে দেখলেন যে ওই যে মাঝি তাকে আলতো করে গায়ে ধাক্কা দিয়ে ডাকছে। তো উনি তো ধর্মর করে উঠে বসছেন, মানে দাদু উঠে বসছেন, এবং মাঝি তাকে বলেন যে ভাই আপনি তো আপনার ঘাটে চলে আসছেন। দেখলেন যে আসলেই উনি ওনার ঘাটে চলে আসছেন বলে মনে হচ্ছে। তো মাঝিকে তার ভাড়াটা মিটিয়ে দিয়ে উনি নৌকা থেকে নেমে গেলেন। যখন নেমেছেন চারদিকে তাকিয়ে দেখলেন ঘুট ঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। উনি বুঝতে পারলেন অনেক রাত হয়ে গিয়েছে। উনি আশেপাশে তাকিয়ে দেখলেন কোনো গরুর গাড়ি নাই সেখানে, থাকবেই বা কি করে? এই ঝড় বৃষ্টির রাতে কোনো গরুর বা মহিষের গাড়ি কি এখানে থাকার কথা নাকি? না থাকাটাই স্বাভাবিক। চারিদিকে কেমন যেন নিস্তব্ধ, শুধু কিছু পোকার ডাক শোনা যাচ্ছে।
মাঝে মাঝে আবার ব্যাঙও ডেকে উঠছে। পোকার ডাক বলতে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে আর কি। তো উনি পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন সেই নৌকাও সেখান থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। অন্ধকারে নৌকাটি ওভাবে দেখা যাচ্ছে না, তবে নৌকায় থাকা হারিকেনটা জ্বলছে মিটিমিটি করে। সেই অনুযায়ী নৌকা যে কতটুকু দূরত্বে গিয়েছে সেটা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে সেটাও দূরে অন্ধকারে মিলিয়ে গেল একটা সময়। কিন্তু এত সময়ে উনি তো গাড়ি পাচ্ছেন না, কি করবেন এখন? একসময় রাতের এই অন্ধকারটাও ওনার চোখে যেন সয়ে এলো। উনি দেখলেন আশেপাশে তাকিয়ে মোটামুটি বুঝতে পারছেন আর কি, আকাশ ঢাকা মেঘ থেকে কেমন যেন একটা ঘোলাটে আলোতে রাতের কালো অন্ধকারটা যেন অনেকটাই কমে গিয়েছে। আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দিনের আলোর মতো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারদিকে। আর যেহেতু দীর্ঘ সময় অন্ধকারের মধ্যে ছিলেন, চোখে অনেকটা অন্ধকারটা সয়ে এসেছে, যার কারণে কিছুটা দেখতে পাচ্ছিলেন আর কি। দীর্ঘ সময় অপেক্ষা তো করেছেন, কোনো উপায় নেই জেনে উনি হাঁটা শুরু করলেন বাধ্য হয়ে ওনার গ্রামের দিকে। বেশ দীর্ঘ একটা পথ হেঁটেই যেতে হবে তাকে। চারিদিকে শুনশান, কোথাও কেউ নেই, মেঘলা আকাশ, কোথাও ধু ধু প্রান্তর, কোথাও বা বড় বড় দৈত্যাকার গাছের আবরণে ভরা অন্ধকার জঙ্গল। এরই মাঝের মাটির উঁচু নিচু পথ দিয়ে গভীর রাতে একা একা হেঁটে চলেছেন তাপসের দাদু। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করে দেখুন তো দৃশ্যটা কেমন হতে পারে। উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন আর দ্রুত পা চালাচ্ছিলেন, তবে কোনো ভৌতিক ভয় না। উনি গ্রামের ছেলে, সাহসটা আগাগোড়াই ওনার একটু বেশি, সেজন্যই তো এই ঝড় বৃষ্টির গভীর রাত্রে উনি একাই নির্জন পথ দিয়ে বাড়ি ফিরছেন। ভয়টা ছিল মূলত ঝড় বৃষ্টির। শহর থেকে সদ্য কিনে আনা ওষুধগুলো যদি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, কিংবা বৃষ্টিতে ভিজে যদি ওনার বাবার মতো উনিও অসুস্থ হয়ে যান, তাহলে তো পরিবারের আয়ের উৎসগুলো সবাই শয্যাশায়ী হয়ে যাবেন। তখন পরিবারের অন্যান্য সদস্যদের মুখে আহার তোলার মতো আর কেউ থাকবে না। এই কারণেই মূলত মনে মনে ভয় পাচ্ছিলেন। হঠাৎ এক সময় উনি হাঁটতে হাঁটতে রাস্তার এমন এক জায়গায় চলে আসেন যেখান থেকে রাস্তাটি দুই ভাগে বিভক্ত হয়ে দুদিকে চলে গিয়েছে। এইবার উনি পড়লেন এক মহাবিপদে। উনি কিছুতেই মনে করতে পারছেন না যে সকালে উনি কোন রাস্তাটি দিয়ে উনি গিয়েছিলেন। এই জায়গাটায় আবার অন্ধকারটা একটু বেশি, কারণ রাস্তার দুই ধারে বড় বড় গাছের ঘন ডালপালায় যেন বাইরের আলোটা ক্ষীণ হয়ে গিয়েছে এখানে। এমন সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হওয়া শুরু হলো, তারই সাথে ঠান্ডা ঝোড়ো বাতাস বইতে শুরু হলো। দাদু তো বুঝে গেলেন যে আর দেরি না, এখনই হয়তো বৃষ্টি পড়া শুরু হবে। উনি আগা মাথা বেশি কিছু চিন্তা করতে পারলেন না। উনি বাঁ দিকের রাস্তা দিয়ে দ্রুত হাঁটা দিলেন। এর মধ্যে কিন্তু বজ্রপাত হয়েই চলেছে। বিদ্যুতের ঝলকানির আলোয় সামনে যতটুকু পথ দেখা যাচ্ছে উনি তাতেই চলছেন। একসময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। দাদু ছুটে গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নিলেন। তার কাছে আর কোনো উপায়ও নাই, কারণ এখানে আশেপাশে কোনো ঘরবাড়িও নাই যেখানে তিনি আশ্রয় নেবেন। তাই বাধ্য হয়েই তাকে বৃষ্টি না কমা পর্যন্ত এই গাছের নিচেই আশ্রয় নিতে হবে। একসময় তিনি দেখলেন বৃষ্টির তোড় যেন আগের থেকে আরো একটু বেড়েই গেল। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো, এজন্য আকাশ ফাটা বৃষ্টি। বৃষ্টির দাপটে চারিদিকে যেন ধোয়ার মতো দেখাচ্ছে পরিবেশ, কিছুই বোঝা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। তো দাদু অনেক চেষ্টা তো করলেন সংযত হয়ে দাঁড়ানোর, কিন্তু কোনো লাভ হলো না। বৃষ্টিতে ভিজে পানিতে কাদায় তিনি একেবারে শেষ। বেশ অনেকক্ষণ মুষলধারে বৃষ্টি হওয়ার পর একটা সময় বৃষ্টিটা অনেকটা হালকা হয়ে এলো। তখন দাদু চিন্তা করলেন, ভিজে যখন গিয়েছি তখন অযথা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। দাদু আবার হাঁটা শুরু করলেন। রাস্তায় পানি জমে কাদায় এক ধরনের শব্দ হচ্ছে। তো উনি সেই কাদার মধ্যে দিয়েই হেঁটে চলছেন। কিছুটা পথ যাবার পর হঠাৎ উনি পেছন থেকে একটা শব্দ শুনতে পেলেন। শব্দটা মনে হলো ঘোড়ার ডাকের শব্দ। উনি কৌতূহলবশত পেছনের দিকে তাকালেন এবং দেখলেন দূর থেকে একটা আলো যেন ওনার দিকে ছুটে আসছে। উনি বুঝতে পারছিলেন না যে এই আলোটি আসলে কি। উনি চুপচাপ দাঁড়িয়ে ভালো করে দেখার চেষ্টা করছেন। যখন সেই আলোটা ওনার দৃষ্টিসীমার কাছাকাছি চলে আসে তখন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। আর সেই আলোয় এক মুহূর্তের জন্য তিনি যেটা দেখলেন সেটা তার সমস্ত চিন্তাধারাকে যেন চিরজীবনের মতো এলোমেলো করে দিল। তিনি দেখলেন দুটো কালো ঘোড়া, তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে, তার দিকে ছুটে আসছে। শুধু ঘোড়াই নয়, ঘোড়ার সাথে লাগানো রয়েছে এক বিরাট গাড়ি, আর সেই গাড়ির দুপাশে দুটো আলো জ্বলছে। কিন্তু সেই আলোর উৎস যে কি সেটা উনি অবশ্য বুঝতে পারেন নাই।
এত বৃষ্টিতেও কিভাবে সেই আলো জ্বলে রয়েছে সেটাও খুবই আশ্চর্যের। মনে হচ্ছে এমনিতেই যেন সেই আলো দুটো জ্বলছে। সব থেকে রহস্যময় ব্যাপারটি হলো এই গাড়ির উপর ঘোড়ার লাগাম ধরে বসে রয়েছে একজন মানুষের মতোই, যার পরনে ছিল ইংরেজ সাহেবদের মতো পোশাক, কিন্তু তার কোনো মাথা নাই। মাথাবিহীন দেহবিশিষ্ট সেই জিনিসটা এক হুঙ্কার দিয়ে ঘোড়া দুটোর গায়ে চাবুক দিয়ে এক আঘাত করতেই আরো জোরে ছুটে আসা শুরু করলো দাদুর দিকে। দাদু তো এটা দেখে এমন ভয় পেয়েছেন যে তিনি জোরে এক চিৎকার দিলেও তার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। উনি উল্টো দিকে ঘুরে পরিমরি করে ওই কাদার মধ্যে দিয়েই ঝেড়ে দৌড় দিলেন। তো দাদু দৌড়াতে দৌড়াতে পেছন দিকে শুনতে পারছেন সেই মাথাবিহীন জিনিসটি ভয়ঙ্কর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলছে, থাম, পালিয়ে যাবি কোথায়? এই বলে ভয়ঙ্কর এক অট্টহাসি দিচ্ছে সেই জিনিসটা। উনি দৌড়ানোর গতিটা আরো বাড়িয়ে দিলেন। মনে মনে চিন্তা করছেন, আজকে আমি শেষ, আর হয়তো আমার বাড়িতে ফেরাই হবে না। এক সময় দাদু ছুটতে ছুটতে যেন তার প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। তিনি বুঝতে পারেন যে তার শরীরে আর কোনো শক্তিই নাই পালনের মতো। তিনি তখন সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করেন। তিনি মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে আকুতি করেন যে, হে ঈশ্বর, আপনি এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিন, আমাকে এই যাত্রায় বিপদ থেকে উদ্ধার করুন। তো মনে মনে এই বলে দাদু তো হাঁপাতে হাঁপাতে শেষবারের মতো যখন পেছনের দিকে তাকিয়েছেন, তখন তিনি দেখেন সেই ঘোড়ার গাড়িটি একদম তার কাছাকাছি চলে এসেছে। আর সেই মাথাবিহীন শয়তানটা অট্ট হাসি দিতে দিতে তার এক হাত বাড়িয়ে দিয়েছে ওনাকে ধরার জন্য। ঠিক তখনই দাদু কাদার মধ্যে পা পিছলে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। কতক্ষণ জ্ঞান হারিয়ে তিনি সেখানে পড়েছিলেন তার মনে নাই। এরপর যখন জ্ঞান ফেরত আসে, তিনি নিজেকে একটি পুরনো ঘরে আবিষ্কার করেন। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখেন সেখানে একটি জায়গায় 2-3টি প্রদীপ জ্বলছে। তিনি মাটিতে একটি ঘাসের মাদুরের উপরে শুয়ে আছেন। হঠাৎ দরজা খুলে পাশের ঘর থেকে একজন খুবই সুদর্শন প্রবীণ ভদ্রলোক হাতে একটি মাটির পাত্র নিয়ে ঘরে প্রবেশ করেন। তো দাদু ভালো করে সেই প্রবীণ ভদ্রলোকটিকে দেখলেন। ওনার মুখ ভর্তি লম্বা সাদা দাড়ি, গৌরবর্ণ সাদা আলখেল্লা জাতীয় পোশাক পরা, মাথায় সাদা কাপড়ের একটি পাগড়ি রয়েছে। তো দাদুর ওনাকে দেখেই মনে হলো যে ইনি দরবেশ টাইপের কোনো একজন মানুষ। আর ওনাকে দেখার পরে অদ্ভুত একটা ভক্তি ভাব চলে এলো ওই ব্যক্তিটার প্রতি। তো সেই রহস্যময় প্রবীণ ভদ্রলোক জীবনের একটা বিশাল বড় উপকার করেছেন দাদুর আর কি। তো দাদু চিন্তা করছেন যে এই ভদ্রলোকটি তার জীবন বাঁচিয়েছে, জীবনের সবচেয়ে বড় উপকার যেটা, এটাই হয়তো বা। তো যাই হোক, ওই রহস্যময় প্রবীণ ভদ্রলোক দাদুর কাছে এসে বললেন যে এই পানিটা খাও, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মূলত একটি পানির পাত্র উনি এগিয়ে দিয়ে কথাটি বলেছিলেন। আরও বললেন যে ভয় নাই, তুমি এখানে নিরাপদ। তো দাদু পানিটা খেলেন। এরপর ওই প্রবীণ ভদ্রলোকটিকে দাদু জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আমি কোথায় আছি আর আপনিই বা কে? তখন ওই ভদ্রলোকটি উত্তর দিলেন, আমি কে সেটা জানাটা তোমার জন্য জরুরি নয়, আগে তুমি বলো তো তুমি গভীর রাত্রে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিলা? তোমার কি জীবনের প্রতি মায়া নাই নাকি? তুমি জানো না এই জায়গাটা অভিশপ্ত, রাত্রেবেলা এদিক দিয়ে কেউ যায় না। আমি যদি আজকে ঠিক সময় না আসতাম তাহলে হয়তো বা তুমি এ দুনিয়াতেই থাকতা না। তো দাদু উত্তরে বললেন যে আমি তো রাতের আন্ধারে ঠিক পথ চিনতে পারি নাই, চিনতে ভুল করছিলাম, এখন কি করব আর, কিন্তু আমি যে বেঁচে থাকবো এটা তো আমি ভাবতেই পারি নাই। ওই জিনিসটা তো খুবই ভয়ঙ্কর ছিল। তখন ওই প্রবীণ ভদ্রলোক বললেন যে ওই জিনিসটা যে কি সেটা আমি জানি। আজ অমাবস্যা, আর এমনই অমাবস্যার ঝড় বৃষ্টির গভীর রাতে ওই স্কন্ধকাটা সাহেবকে ঘোড়ার গাড়ি করে বেরোতে দেখা যায়। এটা আজকে যে ঘটেছে বিষয়টা এরকম না, বহু বছর ধরে অনেক মানুষ এই জিনিসটাকে দেখে এসেছে। আজকে তুমি দেখলা। যারা এটার খপ্পরে পড়ে একবার বেঁচে গিয়েছে তাদের মুখ থেকে মূলত এই বিষয়গুলো শোনা যায়। আবার অনেকেই এমন হয়েছে যে বেঁচে গিয়েছে আধা পাগল হয়ে গিয়েছে, বা বেঁচে গিয়েছে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। আর যারা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে বা আধা উন্মাদ হয়ে গিয়েছে, এরাও একটা সময় অসুস্থ হয়ে মারা গিয়েছে। আর যারা সুস্থ ছিল তাদের মুখ থেকে মূলত পরিষ্কারভাবে বর্ণনাটা জানা যায়। দুর্ভাগ্যক্রমে তুমিও এটার খপ্পরে পড়ে গিয়েছিলা।
কিন্তু তুমি মন প্রাণ দিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলা, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করেছেন। তুমি তোমার ধর্ম অনুযায়ী তুমি তোমার মালিকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলা, আল্লাহ শুনেছেন। তখন দাদু প্রশ্ন করেন যে আপনার নাম কি? তখন ওই প্রবীণ ভদ্রলোকটি উত্তর দেন, আমার নাম মৌলানা মোহাম্মদ বিন ইফতিখার শাহ। এর থেকে বেশি কিছু আর তোমাকে কিছু বলতে পারবো না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি ভবিষ্যতে এই ধরনের বিপদে তুমি যেন আর না পড়ো। আর তোমার বাবা অসুস্থ, তাই না? তোমার বাবার জন্য আমি একটা গাছের শিকড় দিচ্ছি, এটা বেটে খাওয়াবে, ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। আর কিছু সময় পর ভোর হয়ে যাবে, তুমি এখন নিশ্চিন্তে চোখ বন্ধ করে শুয়ে পড়ো। আমি এখন ফজরের নামাজ পড়ার প্রস্তুতি নেব, তুমি কিছুক্ষণ ঘুমাও, তুমি ঘুম থেকে উঠলে তোমাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ওনার মুখে এই ধরনের আশার বাণী শোনার পর দাদু গভীর ঘুমে হারিয়ে যান। যখন আর ঘুম ভাঙে তখন উনি নিজেকে ওনার ঘরের বিছানায় আবিষ্কার করেন, পাশে ওনার মা এবং স্ত্রী বসে আছে। তো উনি এটা দেখার পর ধর্মর করে উঠে বসেন। স্বপ্ন দেখেছেন নাকি এরকমটা মনে করছেন? এই যে মৌলানা মোহাম্মদ বিন ইফতিখার শাহ, তার সাথে কথা হয়েছে, এটা কি স্বপ্ন নাকি? তখন এই যে দাদু, মানে তাপসের দাদু, উনি পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা আমাকে কোথায় পেয়েছো? তখন দাদুর মা জানান যে সকালবেলা উঠোন ঝাড়ু দিতে বাইরে বেরিয়েই নাকি ওনারা দেখেন যে উনি ঘরের বাইরে যে বারান্দা রয়েছে সেই বারান্দায় গভীর ঘুমে আচ্ছন্ন। এরপর ওনাকে ধরে ঘরের ভেতরে আনা হয়। দাদু তার জামা কাপড় তখন ভালো করে ঘেটে দেখেন যে একদম শুকনা, ভেজা নাই। গত রাতে যা কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল এখন সেটা একদম পরিষ্কার ঝকঝকে। তিনি গত রাতে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বসে বসে চিন্তা করতে থাকেন, কিন্তু কিছু মেলাতে পারেন না। উনি ছিলেন পুরনো একটা ঘরে, সেখান থেকে বাড়িতে এলেন কিভাবে, কখনই বা এলেন, কিছুই কুল কিনারা খুঁজে পান না এটা ভেবে। হঠাৎ জামার পকেটে হাত দিয়ে দেখেন সেই প্রবীণ ভদ্রলোকের দেয়া সেই শেকড়টা এখনো রয়েছে। তিনি তখন বুঝতে পারেন যে গত রাতে তার সাথে যা যা ঘটেছিল সবই সত্য। কিন্তু সেই প্রবীণ ভদ্রলোকটি কে ছিল, কেনই বা তাকে সাহায্য করেছিল, এসব ব্যাপারে চিন্তা করে তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পান নাই। এরপর সেই শিকড়টি বেটে ওনার বাবাকে খাওয়ানোর পর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। এরপর উনি নিয়মিত ধর্মকর্ম করতেন এবং উনি ওনার নিজের ধর্ম পালনে খুব অ্যাক্টিভ হয়ে যান আর কি। পরবর্তীতে উনি ওনার পরিবারের সদস্যদের কাছে এই ঘটনাটি বলেছিলেন। ওই মুহূর্তে বললে ওনাকে পাগল টাগল বলতো যে তুই ভুলভাল বলছিস। পরবর্তীতে উনি বিষয়টা বলেছিলেন আর কি। বিশেষ করে শেকড়টা খাওয়ানোর পর আল্লাহর রহমতে যখন ওনার বাবা সুস্থ হয়ে যান এরপর। তবে উনি এই বিষয়টা যখন ফেস করেছিলেন এরপরে উনি জানার চেষ্টা করেছিলেন যে ওই ঘটনাটা কেন ওনার সাথে ঘটেছিল, ওই স্কন্ধ কাটাটা কে ছিল। কারণ উনি আগে এই বিষয়গুলো আসলে শোনেন নাই, কারণ সংসারের অভাব অনটনে কঠিন কাজ করতে করতে এই সমস্ত ভূত প্রেতের ঘটনা শোনার মতো অবকাশ ওনার হয় নাই। পরবর্তীতে উনি এইটার তথ্য অনুসন্ধান করতে পেরেছিলেন। সেটা হলো যেই রাস্তা দিয়ে উনি রাতের বেলা ভুল করে ঢুকে গিয়েছিলেন, মূলত ওই রাস্তাটা স্কন্ধকাটা সাহেবের রাস্তা নামেই বেশিরভাগ মানুষ জানত। জানা যায় সেই 1930 সালেরও আরও আগে, মানে ওই 1930 সাল থেকেও আরও 50 বছর আগে এক রাতে ওই রাস্তা দিয়ে একজন ইংরেজ সাহেব তার ঘোড়া গাড়ি করে তার বাংলোতে ফিরছিলেন। তার গাড়িতে তৎকালীন মুদ্রার কিছু পুটলি ছিল, কিন্তু সেই জায়গায় যে ডাকাতদের একদল ঘাপটি মেরে আগে থেকেই লুকিয়েছিল, তার আসার সংবাদ তো আগে থেকেই ডাকাতটা পেয়ে গেছে, এই জন্যই মূলত ওখানে লুকিয়েছিল। আর তাকে আক্রমণ করার জন্য তারা একদম প্রস্তুতি নিয়ে বসেছিল, সেটা তো ওই ইংরেজ সাহেব জানতেন না। ডাকাতেরা একসময় ঝাঁপিয়ে পড়ে তার উপর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘোড়া দুটোর সামনের পাগুলি ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে। এরপরে গাড়ির ভেতরে যা ছিল সব লুট করে নেয়। এখানেই থেমে থাকে না, ডাকাত সর্দার তরবারির এক কোপে সেই ইংরেজ সাহেবের মাথা কেটে ফেলেন এবং সেই মাথাটি জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনার বেশ কয়েকদিন পর থেকে প্রত্যেকেই অমাবস্যার রাতে কোনো মানুষ সেই রাস্তা দিয়ে হেঁটে গেলেই ওই স্কন্ধকাটা সাহেবকে ঘোড়ার গাড়ি করে তাড়া করতে দেখত। অনেক মানুষই ওটাকে দেখেছে। এখনও নাকি ওই রাস্তাটা রয়েছে, তবে আগের মতো এরকম শুনশান নাই, এখন সেটা পাকা হয়ে গেছে। তবে
এখনও নাকি এই ঘটনা ঘটে চলছে। তবে আগের মতো রেগুলার ঘটে না, অনেকদিন পর পর কেউ কেউ এটা ফেস করেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি কয়েক বছর আগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর বাজার থেকে ইচাখালী গ্রামে যাওয়ার যে পাকা রাস্তাটা, ওই পাকা রাস্তার পাশে একটা জায়গা আমাদের এলাকারই একজন মুরব্বীকে দিয়ে দেখিয়েছিলাম। উনি এটার বিষয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন। ওখানে একটা পাকর গাছ ছিল, যে পাকর গাছে গলা কাটা সাহেব থাকতো। ওই গলা কাটা সাহেব একটা ঘোড়াতে চড়তো এবং ঘোড়ার গলা একটা ঘন্টা ছিল। ওই গলা কাটা সাহেব যখন ওই পাকর গাছ থেকে নাকি ওই ঘোড়ার পিঠে চড়ে নামতেন, ওই ঘন্টায় ঢং 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 এরকম শব্দ হতো। মানুষ রাতের বেলা তার ঘরেতে থেকেই সেই শব্দ শুনে আতঙ্কিত হতেন যে এই যে গলা কাটা সাহেব বের হয়েছে। তার নাকি মাথা ছিল না। এই পাকর গাছটা অনেক দিন ছিল। এই পাকর গাছটি মারা গেলে সেই পাকর গাছের এই কাঠ দিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ফার্নিচার থেকে শুরু করে মাদ্রাসার যে কাঠামোটা তৈরিতে এই কাঠ ব্যবহৃত হয়েছিল। এটা কেউ বাড়িতে ব্যবহার করে নাই, এটা মাদ্রাসার কাজে ব্যবহৃত হয়েছিল। এখনও সেই মাদ্রাসাটা রয়েছে। আমি এই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই জায়গাটা নিয়ে, আপনারা অনেকেই দেখে থাকবেন সেটা। আসলে এই ধরনের এই গলা কাটা সাহেবের ঘটনাগুলো অনেক আছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তবে ওই পাকর গাছ মারা যাওয়ার পরে আর কখনোই ওই গলা কাটা সাহেবকে ওই রাস্তায় আর দেখা যায়নি। এই গলা কাটা সাহেব কোত্থেকে এলো, কেনই বা ওই গাছটা মারা যাওয়ার পরে চলে গেল, এই বিষয়ে কেউ জানে না। সাধারণত কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সেখানে অনেক দুষ্ট জিনেরা সেই রূপ ধরে মানুষকে ভয় দেখানো শুরু করে। আর আগেকার দিনে যারা ডাকাতরা থাকতো, তারা জমিদার, তারপর ইংরেজ, এদেরকে লুট করত। জমিদাররা যেমন সাধারণ মানুষকে শোষণ করত, ইংরেজরা যেমন সাধারণ মানুষকে শোষণ করত, তাদের জন্য একটা মূর্তমান আতঙ্কর নাম ছিল হচ্ছে এই ডাকাত। ডাকাত যদি একবার কোনো ইংরেজ সাহেবের বাড়িতে হানা দিত বা জমিদারের বাড়িতে হানা দিত, একদম ম্যাসাকার করে ছাড়তো, লুটপাট তো করতোই, একটাকেও জীবিত রাখতো না। এরপর কিন্তু ওরা যখন চলে যেত তখন ওই বাড়িগুলো একদম হানাবাড়ি হয়ে যেত। এখনও কিন্তু ভারতে অসংখ্য এরকম ঘরবাড়ি রয়েছে যেগুলো হানাবাড়ি হিসেবে পরিচিত। ওই বাড়িতে পরবর্তীতেও আর কেউ থাকে নাই, তারপর ওই বাড়িতে অন্য কোনো কর্মকাণ্ড হয় নাই, ধ্বংসস্তূপ হয়ে রয়ে গিয়েছে। এখনও ওই সমস্ত বাড়ি ঘরের ওখানে গেলে মানুষ ভয় পায়। ধন্যবাদ জানাচ্ছি আবারও শোভন দাসকে আপনার এই ঘটনার জন্য। লিসেনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে ঘটনাটি উপভোগ করার জন্য। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আবারও বলছি, ঘটনাটি মিথ বা লেজেন্ড টাইপের একটি ঘটনা। এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন সময় শুনে থাকলেও প্রতিবারই যখন নতুন করে শুনি আমাদের মধ্যে এক ভিন্ন ধর্মী ভয়ের শিহরণ সৃষ্টি করে। আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি। আমি ইকরামুল করিম মনোয়, মালিবাগ থেকে এসেছি। তো আমি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি প্রথম শুরু হয় যখন আমি 2015 সালে রামপুরা থেকে বাসা শিফট করে মালিবাগে চলে যাই। তো ওই দিনের ঘটনা। তো বাসা শিফট করার পরে আদার্স যেসব আমাদের ফার্নিচার আছে সব কিছু গোছগাছ করার পরে তো আমরা কথা বলতেছিলাম আব্বু আম্মু সহ, সবাই ড্রয়িং রুমে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। অলমোস্ট রাত 11টা বা 15টা এরকম বাজে, 11টা সাড়ে 11টা বাজে। তো হঠাৎ করে মানে চারিদিকে রাতের বেলা তো একটু নীরব থাকে, তো হঠাৎ করে একটা সাউন্ড হলো যে মানে কেউ চেয়ার টানছে। কেউ যখন চেয়ার টানছে তো প্রথমে কেউ খেয়াল করে না, আমি যখন একটু শুনছিলাম তো কেউ পাত্তা দেয়নি। তারপর হঠাৎ করে আবার 2-3 বার চেয়ার টানার শব্দ হলো। তখন সবার একটু খেয়াল হয়ে যায় আসলে চেয়ার কে টানতেছে। পরে তো আব্বু বলে হয়তো নিচে থেকে টানতেছে, এটা তেমন কিছু না। তো ওই দিনের মতো সবাই যে যার মতন ঘুমিয়ে যাওয়ার পরে তো আমি তখনও ঘুমাইনি, ফেসবুকিং করছিলাম। তো ফেসবুকিং করতে করতে হঠাৎ আমার মনে হলো যে উপর থেকে কোনো কিছুর একটা সাউন্ড আসছে। তো আমি ঠিক করে আমি আসলে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম। তো আমি গান অফ করে ঠিক মতো শোনার জন্য ট্রাই করতেছিলাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা, মানে কিসের শব্দ। তো যখন আমি একটু বারান্দায় যে যখন কানটা ঠিক মতন পাতি তো শুনতে পাচ্ছি যে কেউ যখন হয় না মশলা পিষে যখন যেরকম সাউন্ডটা হয়, মানে যেমন বাটা মশলা যে শব্দটা হয় ওরকম একটা শব্দ আসতেছে।
তো এত রাতে 2টা বাজে কেউ মশলা পিষে, আমার কাছে কিরকম জানি একটা অস্বাভাবিক লাগছে। 2টার সময় তো কেউ মশলা পিষার কথা না। তারপর আমি স্বাভাবিকভাবে নিচে করতেই পারে, হয়তো অনেকে রাতে কাজ করে রাখে সকালবেলা যাতে তার কোনো সমস্যা না হয়। এরকম চলতেছিল। তো কয়েকদিন পরে ঠিক এক সপ্তাহ মাঝখানে কিছু হয়নি, 1 সপ্তাহ পরে আবার কন্টিনিউসলি শুরু হচ্ছে। হঠাৎ করে শোনা যায় কি রাতের 10টার পরে এই জিনিসগুলো শুরু হয়, নুপুরের সাউন্ড হয়, মনে হচ্ছে যে কেউ নাচানাচি করতেছে। আবার বাচ্চাদের পায়ের আওয়াজ পাওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় খেলা করলে 2-3টা বাচ্চা একসাথে যেরকম হয় এরকম শোনা যাচ্ছে। তো এরকম হয় প্রতিদিন, যে এরকম হচ্ছে টানা হচ্ছে যে নুপুরের সাউন্ড আসে। বা আবার দেখা যায় আমার ওই এরিয়াতে কোনো বেলি ফুল গাছ নেই, হঠাৎ আমরা বেলি ফুলের অনেক গন্ধ পাই, যে মানে আশেপাশে মনে হয় কি কোনো বেলি ফুলের পারফিউম ইউজ করা হয়েছে এরকম গন্ধ ঘ্রাণ আসতেছে। আবার মাঝে মাঝে হয় কি পচা মাছের গন্ধ বা বাজে কিছুর গন্ধ আসতেছে, যেটা সহ্য করা যায় না একবারে। তো আমরা মনে করি হয়তো এখানে পাশে একটা ডাস্টবিন আছে, তো এখান থেকে মেবি আসে, এবং আসেও। এটা নিয়ে তেমন একটা ছিল না। তো যখন আমরা এটা নিয়ে কমপ্লেন করি কেয়ারটেকারের কাছে যে আসলে এরকম হয় রাতে 2-3টা বাজে কারা না কারা মশলা পিষে সাউন্ড টাউন করে, আমরা তো ঘুমাতে সমস্যা হয় আমাদের। তো দারুণ যখন এটা শুনে, সে একটু আমার আব্বুর দিকে একটা লুক দিয়ে তাকায়, মনে হয় যে কি না কি বলে ফেলছে। তো সে কথাটা অন্যদিকে ভাড়ার কথা বলে বা বিলের কথা বলে অন্যদিকে কথাটা ঘুরে এনেছে, কথাটার জবাব সে দেয়নি। তো আব্বু আর জিজ্ঞেস করে না, ওই কি না কি জিজ্ঞেস করবে, এটা বলার মতন তো কিছু না। তো আব্বা জিজ্ঞেস করে না, ঠিক 15 থেকে 16 দিন পরে বিল নেওয়ার ডেট যেদিন থাকে, উনি না আসেনি, কেয়ারটেকার আঙ্কেল আসেনি। তো আব্বু নিজেই গেছে তার কাছে, বিল দিতে যায়, দেখে যে তার অনেক জ্বর গায়ে। তো ওনাকে যায় তার হালচাল জিজ্ঞেস করতে, যে কী হয়েছে ভাই আপনার, হঠাৎ করে আপনি তো সুস্থ ছিলেন, কালকে রাত্রেও তো আপনাকে ঠিক দেখছিলাম, নিচে দেখা হলো, এখন হঠাৎ করে জ্বর। আসলে ভাই হয়েছে কি, আমি তো আপনাকে বলি, কাউকে বললেন না, ব্যাপারটা জানাজানি হলে একটু সমস্যা হবে। বলে আচ্ছা হ্যাঁ কী হয়েছে বলেন আপনি আমাকে। তো উনি বলতেছিল যে আসলে আমি তো আপনারা তো আমাকে দেখছেন যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজন পরহেজগার ব্যক্তি, আমি হাফেজও। তো আমি না কালকে কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমার না ঈশার নামাজ পড়ার কথা মনে ছিল না, আমি পড়বো করে আর পড়া হয়নি, শুয়ে পড়ছি, আমার ঘুম চলে আসছে। তো অলমোস্ট রাত 3-3:30 বাজে এই সময় আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমার মনে হয় কি, তখন কিন্তু গ্রীষ্মকাল চলছিল, হ্যাঁ মানে কত বাংলাদেশের মাঝখানে হয়েছিল না 40 ডিগ্রি পর্যন্ত গরম হয়েছিল ওইরকম ওই সময়টায়। তো এত গরমের মধ্যে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, পানি তৃষ্ণা বলছিল, কিন্তু মনে হচ্ছিল যে আমার গ্যারেজের মধ্যে কেমন এসি ছেড়ে দিয়েছে, মানে এত ঠান্ডা, আমি এত ঠান্ডা ফিল করতেছিলাম, কিন্তু ঠান্ডা আসার তো কোশ্চেন নাই। তারপর আমার কাছে মনে হলো যে রাতের বেলা রাত গভীর হলে হয় এরকম ঠান্ডা তো পরে। তো আমি উঠতে যাবো, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি উঠতে পারতেছি না, আমি আমার শরীরে শক্তি হারিয়ে ফেলছি, আমার পুরো শরীরে কোনো শক্তি নেই, আমি শুধুমাত্র কথা বলতে পারতেছি বা ঘাড় লাড়াতে পারছি। তো হঠাৎ করে আমি ফিল করলাম যে যখন আমি বাম দিকে তাকিয়েছিলাম, তো আমার মনে হলো যে আমি মনে হলো না, আমি একবার ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে 2টো অবয়ব ছায়ামূর্তি আমার দিকে আসছে, একটা পুরুষ আর একটা মহিলা। এটা বোঝা যাচ্ছে যে মহিলা তার চুলের কারণে তার পা দেখা যাচ্ছিল না, যে পা আছে কি নাই এটা দেখা যাচ্ছিল না। কিন্তু যখন আমি পুরুষটার দিকে লক্ষ্য করলাম, এতটুকু বুঝতে পারছি তারা হাঁটছিল না কেউই, তারা সবাই শূন্যে ভেসে আসছিল। মানে এটা দেখে আমি রাত্রিবেলা হতবাক হয়ে গেছি যে আসলে আমি এটা কি দেখছি, আসলে কি ঠিক না ভুল দেখছিলাম। ক্লিয়ার করার জন্য আমি না আসলে একটু বের হয়ে যখন দেখতে যাব, তখন আমি বের হতে পারছিলাম, আমার পুরো শরীরে আমার শক্তি নেই, কীরকম যেন একটা লাগতেছিল। তো আস্তে আস্তে তারা যখন আমার দিকে যতই অগ্রসর হচ্ছে, ততই আমি শক্তি হারিয়ে ফেলছিলাম। একটু আগে যে কথা বলতে পারতাম, দৌড় পড়তে পারতাম, ওইটাও আমি বলতে পারতেছি না, আমার মনে বোবা ধরলে যা হয়, আমি মনে বোবা হয়ে গেছি এরকম লাগছিল। তো তারা যখন আমার এক পর্যায়ে যখন আমার সামনে চলে আসে, তখন আমি আয়াতুল কুরসি পড়ার অনেক ট্রাই করতে অনেকক্ষণ মনে করেন একটা তাদের সাথে দস্তাদস্তি হলো, তারা আমাকে মেরে ফেলবে এরকম টাইপের কিছু একটা করতে চাচ্ছিল। তো অনেক কষ্টে আমি আয়াতুল কুরসি পড়ি, 1 লাইন কিংবা 2 লাইন এরকম কাছাকাছি পড়া পরে আমার মনে হলো যে কেউ আমাকে বাম গেলে অনেক জোরে একটা থাপ্পড় মারছে, যেটার পরে আমার আর কিছু মনে ছিল না, আমি মেবি সেন্সলেস হয়ে গেছিলাম। তার কিছু পরে আজান দূর থেকে আজানের সাউন্ড ভাসার পরে ভেসে আসতেছিল। তখন আমি দেখলাম যে যথারীতি ওই ছায়ামূর্তিগুলো উপরের দিকে চলে যাচ্ছিলো। তো এটা দেখে আমার আসলে অনেক ভয় পেয়ে যায়। তখন আমি হাত পা নাড়াতে পারছিলাম। উঠে আমি কোনো মতো নামাজ পড়ার পরে যখন শুয়েছিলাম, তারপরে সকালে উঠে দেখে যে আমার অনেক জ্বর, আসলে আমি হাঁটাচলা করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। তো আব্বু ঘটনাটা শুনলো, আব্বু আসলে একটু অবাক হয়ে গেছে যে একটা বাসা চেঞ্জ করে আসলাম, মাত্র 1 মাসও হয়নি, 15-16 দিন চলছে, তার মাঝে এরকম একটা কাহিনী। আসলে এটাকে কীভাবে উনি ডিসক্রাইব করবে, উনি আসলে কোনো ভাষাও খুঁজে পাচ্ছিলেন না। আবার আমার আব্বু একটু মানে সাইন্টিফিক মানুষ, তো মানে সব ওইভাবেই চিন্তা করে। তিনি মনে করছে হয়তো দারুণ ভুল দেখতে পারে, সারা রাত ধরে ডিউটি করে তো জাগে, তারা রাত জাগার ভুল, ইনসমনিয়া হতে পারে। তো তিনি এগুলো পাত্তা না দিয়ে তিনি বাসায় এসে কাউকে বলেও নাই।
এই ঘটনাটা আরও পরে জানছি, কয়দিন আগে জানছি, তিনি কাউকে বলেও নাই। তো এইভাবে চলছে, প্রতিদিন আমরা এরকম শব্দ শুনি, উপরের সাউন্ড, আবার হঠাৎ হঠাৎ এমন এমন কিছু সাউন্ড আসে যে এমন এমন কিছু জিনিস ফিল করতে পারি, যেমন রাতে 2টা বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে যে কেউ বিরিয়ানি রান্না করছিল, এরকম গন্ধ পাওয়া যায়। আবার হঠাৎ করে মনে হয় কি অনেক দূর থেকে কেউ আপনার নাম নিয়ে ধরে ডাকছে, এরকম আচ্ছা, এরকম সাউন্ড আসে যে এত রাতে কে আমার নাম। সেটা আপনার পরিবারের সবাই মিলে শুনতে পেতেন? হ্যাঁ, কেউ না কেউ ফিল করতো, মানে আজকে হয়তো আমি করছি, কালকে হয়তো আমার ছোট বোন বা পরে আমার আব্বু আম্মু, আবার এমনও হতো যে একসাথে সবাই শুনতে পাচ্ছে যে কেউ আমার নাম নিয়ে ডাকছে। তো এগুলো আমরা কেউ পাত্তা দিতাম না, আমলে নিতাম না, যে এরকম করছে, এটা ইউজড হয়ে গেছে। এখন মনে হয় কি না হলেও মনে কিরকম জানি লাগে যে আর শব্দ হচ্ছে না আজকে। তো যাক, এরকম করে চলতে চলতে ঈদের কয়েকটা বছর পার করি, অলমোস্ট 3-4 বছর আমাদের চলে যায়, পার করি, ঠিক মতো কোনো সমস্যা হয়নি, আমরাও কিছু ফেস করতেছি না। কিন্তু এই ব্যাপারগুলো নিয়মিত হচ্ছে, এগুলো নিয়মিত হচ্ছে আমরা আপনারা অ্যাজ ইউজুয়াল এটাকে মানিয়ে নিয়েছি, ইউজড হয়ে গেছে আমরা এটার সাথে। তো হঠাৎ করে আজকে 3 থেকে 4 বছর পরে যেটা এখন এরকম শব্দ তো হয়, তো বেশি দিন না, 1 মাস আগের কাহিনী, কোরবানিদের সময়। এই কোরবানিদের সময় তো আমি গরু টরু কিনে আনছি, তো অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু যে যার মতন ঘুমিয়ে গেছে। আমিও আমার রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম আসছিল না, কিন্তু অনেক টায়ার্ড লাগছিল, যার কারণে আমি ফেসবুকিং করতেছিলাম, ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। ঠিক ঘুম আসবে এরকম একটা সময় আমার কেন জানি মনে হলো যে আমার রুমে কেউ আছে, এবং খুব ঠান্ডা লাগছে আমার কাছে। যদিও বলে রাখি আমার রুমে কোনো এসি নাই, এয়ার কন্ডিশনার নাই আমার রুমে। তারপর আমার কাছে মনে হচ্ছিলো যে এসির পাওয়ার যদি 15-16তে দিলে যেরকম হয়, আমার কাছেও ঠিক ওরকম লাগছিল। তো আমার একটু অবাক হয়, আসলে এরকম হওয়ার তো কোনো কথা নেই। তো আমি যখন হঠাৎ করে একটু উঠে যাবো, পানি খেতে যাওয়ার পর আমার রুমে একটা কোণা আছে, এরকম একটা টেবিলের সাইডে একটা কোণা আছে। কোণার মধ্যে আমি দেখতে পাই যে এনাবেল ক্রিয়েশনের মধ্যে যে একটা পিচি থাকে না, মানে পুতুল নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক ওরকম একটা পিচি, সাদা জামা পরা, তার চুলগুলো কালো, তার চোখগুলো লাল বর্ণের। আমি দেখতে পাই সে ঠিক পুতুল নিয়ে দাঁড়িয়ে ছিল। 30 সেকেন্ডের মতন আমি দেখেছিলাম। ওটা দেখার পর আমি না ওই জায়গায় স্টাক হয়ে যায়, মানে আসলে আমি এটা কী দেখলাম। আমি ওখান থেকে না পারতেছি নড়তে, না পারতেছি কুদিয়ে যেতে। আমি আমার শরীর অবশ হয়ে আসতেছিল। আমি আসলে বলে বোঝাতে পারবো না ওই সময়টা আমার কাছে যে আসলে কিরকম লাগছিল। আমি মানে আপনি বুঝতে পারছেন আমার ভয়েস এখনো অনেক কাঁপতেছে। আমি এখানে শেয়ার করতে পারেন, ইমাজিন করলে এখন আমার গায়ে আমার লোম দাঁড়িয়ে যায়। আমি যখন এটা দেখলাম, তো আসলে আমি তো অবিশ্বাস করার মতন জিনিস, আসলে আমি এটা চিন্তাও করিনি যে আসলে আমি এমন কিছু একটা দেখবো, তাও ঈদের আগের দিন। তো যাক, এটা যখন 30 সেকেন্ডের মতো দেখার পরে সেটা আমার সামনে থেকে গায়ে ভ্যানিশ হয়ে যায়। তো আমি পানি টানি খেয়ে ফ্রেশ হয়ে এসে, তো আমি যখন শুতে যাব, আমার হঠাৎ কেন জানি আমার জানলার দিকে আমার চোখ গিয়েছিল। তো জানলার দিকে চোখ যাওয়ার পরে আমার কেন জানি মনে হলো যে আমি একটু বারান্দায় যাই, বারান্দায় গেলে হয়তো আমার ভালো লাগবে, রিফ্রেশ লাগবে আমার কাছে। তো আমি যখন বারান্দায় যাই, ঠিক বারান্দার কোনায় আমার হঠাৎ করে চোখগুলো, আমি আবার দেখতে পাই যে ঠিক ওই মেয়েটাই তার পুতুল সহ, এবার সে দাঁড়িয়ে না, আমার বারান্দার যে গ্রিল আছে সেটার মধ্যে ঝুলে আছে, এবং দোলনা থাকলে দোলনাতে যেরকম দোলে না, সেরকম করে সে দুলতেছে। পুরো 1 মিনিটের মতন আমি এই জিনিসটা দেখেছি। সে দুলছিল, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, তার পুতুলটা তার হাতে, এবং পুতুলটা দেখে মনে হচ্ছে পুতুলটা অনেক জীবন্ত, তার চোখ ছলছল করছিল, চোখটা কথা বলছে, এরকম লাগে আমার কাছে। তো আমি এই জিনিসটা দেখার পর না পুরোপুরি হতভম্ব হয়ে যাই, পুরো শরীর আমার অবশ হয়ে যায়। আসলে আমি এটা কী দেখলাম, কী করবো। আমি আমার ফোন খুঁজতেছিলাম যে আসলে আমার ফোন কই, মানে কাউকে ফোন দিব বা কিছু। আমি ওই জায়গা থেকে লড়তে পারছিলাম না। তো অনেক কষ্ট আমি আমার রুমে যাই, আমি আমার অনেক কষ্ট আমার রুমে যে আমার ফোনে আয়াতুল কুরসি ডাউনলোড করেছিল, তো আমি ওটা ছেড়ে দেওয়ার পর আমার রুমের পরিবেশ আগের মতো নর্মাল হয়ে যায়। তো আমি চিৎকার করে আমি না সেন্সলেস হয়ে যাই ওই জায়গায়। আমার আব্বু আম্মু দাদু ছোটো বোন যারা ছিল তারা সবাই দৌড়ে আসে যে আসলে কী হয়েছে ব্যাপারটা, যে আসে দেখে তো আমার এরকম অবস্থা। তো আমাকে পানিটা নিয়ে দিয়ে আমাকে যখন উঠালো, তো তাদেরকে আমি পুরো ঘটনাটা বলি। তো বললে এবার সবাই একটু রিলেটেড করতে পারে। তখন আমার আম্মু বলে যে তিনিও নাকি কয়েকদিন আগে রাত্রেবেলা যখন পানি খেতে উঠেছিল, তারও মনে হচ্ছিল যে তার ফ্রিজের সামনে দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে, এবং সেটা একটা সাদা অভাব ছিল, কিন্তু এটা একটু বয়োজ্যেষ্ঠ বা বড়দের দেখলে যেরকম মনে হয় ওরকম ছিল, বাচ্চা ছিল না। তো তিনি এটাকে ইগনোর করছে, হয়তো ঘুমের চোখে ভুল দেখতেই পারেন। আমার আব্বু তখন যে দারুণে সেই কথাটা বললো যে আসলে কেয়ারটেকার যে জিনিসটা ফিল করছে, এবার সে একটু মিলাতে বললো, রিলেটেড করতে বললো যে আসলে কিছু একটা হয়েছে। তো যাক, এভাবে ঈদের দিনগুলো আমরা তারপর একটু হুজুরের কাছে, হুজুরের যেহেতু পাওয়া যায়নি, ঈদের দিন সকালবেলা যে মসজিদে গিয়েছিলাম, তো খতিবকে বলার পর উনি একটু পানি পড়াটা দিয়েছিল। তো
সব কিছু ঠিক হয়ে গেছিলো, এখন আর কিছু ফিল করছিলাম না এরকম। আমাদের সাথে আর কিছু হয়নি, আমার সাথেও আর হয়নি তো এরকম, কিন্তু ওই আওয়াজগুলো কিন্তু হতো, সাউন্ড কিন্তু কন্টিনিউসলি হতো, কি ঈদের দিন আর কি নর্মাল ডে সবসময় হতো। তো মাঝখানে 15-20 দিন আগে মানে সাউন্ড অফ হয়ে গিয়েছিলো। তো আমাদের 6 তলায়, আমরা থাকি 7th ফ্লোরে, আর আমাদের নিচে যে ফ্ল্যাটে থাকে ওনার একটা আঙ্কেল আন্টি থাকে, আমাদের সাথে তেমন ভালো সম্পর্ক নেই, বাট কথা হয় আর কি। তো উনি একদিন উপরে আসছিলো, পাশের ফ্ল্যাটে আসছিলো, তো আম্মুকে একটু ওনাকে ভিতর ভয় পেয়েছে এরকম দেখা যাচ্ছিলো। তো আম্মুকে বলে যে ভাবি আসলে এরকম জিনিস হয়েছিল, আমি তো এটা ফিল করছি। আম্মু বলে কী দেখছেন আপনি? বলে আপনার ভাই তো আপনারা জানেন একটু চাকরিও করে, আবার পাশাপাশি একটু ব্যবসাও করে উনি, তো প্রায় রাত হয় 1-2 বাজে আসতে। তো আমি প্রতিদিনের মতন এভাবে তার জন্য ওয়েট করছিলাম। তো দরজা খুলে আমি সোফায় বসে আছি যে আসলে তিনি যখন আসবেন তো একসাথে যাব। তো অলমোস্ট রাতের 1:30 থেকে 2 বাজে এরকম একটা টাইমে, 1:30 থেকে 2, হ্যাঁ এরকম একটা টাইমে আমার বাসায় এসি নাই, এবং আমি দরজা খুলে বসেছিলাম। হালকাটা ঠান্ডা বাতাস ছিল, কিন্তু ঠান্ডা বাতাসটা যতটুকু ঠান্ডা হওয়ার কথা ছিল তার থেকে অস্বাভাবিক। শৈত্যপ্রবাহ হলে যেরকম বাতাসটা আসে না, ওরকম একটা বাতাস আসছিল, মনে হয় যে এসি কেউ ছেড়ে দিয়েছে, অনেক ঠান্ডা এরকম একটা। আমি কি অস্বাভাবিক লাগা শুরু করছি, মানে এরকম কেন লাগছে। তো আপনার ভাই যখন বাসায় চলে আসে, তো তিনি যখন দরজায় ঢুকবেন, সোফায় বসছে, টায়ার্ড ছিল, তো হাতে থেকে টিফিন ক্যারিয়ারটা রাখছিল। তো হঠাৎ করে আমাদের চোখ গেলো উপরের দিকে, আমরা দেখতে পাই যে 2 অবয়ব, সাদা অবয়ব, তারা নিচের দিকে নামছে। তাদের চেহারা দেখা যাচ্ছিল না চুলের কারণে, চুল পা পর্যন্ত ঝুলে আছে চুল, আর বোঝা যাচ্ছিল না তারা কি হেঁটে হেঁটে আসছিল না শূন্যে ভেসে আসছিল। তো হঠাৎ করে তারা যখন নিচে নামতে যাবে, তখন তাদের পায়ের দিকে যখন আমি খেয়াল করি, তারা আসলে কেউ হাঁটছিল না, শূন্য উপর ওঠানামা করছিল। আর বলে রাখা ভালো, তারা যখন এরকম উপর ওঠানামা করছিল, তখন লাইট, বিদ্যুৎ চমকালে যেরকম লাইট অন অফ হয় ওরকম হচ্ছিল বারবার। এটা দেখে আমরা আসলে বলার মতন কিছু ছিল না, আমরা পুরো স্টাক হয়ে যাই, ওই জায়গায় চুপ হয়ে যাই যে আসলে কী দেখছি, এটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। আপনার ভাই কোনো মতন টিভিটা ছেড়ে ইসলামিক চ্যানেল আগে দেওয়া ছিল, যেহেতু আমরা একটু ইসলামিক মাইন্ডের মানুষ, ইসলামিক চ্যানেলগুলো দেখে মক্কার একটা চ্যানেল দেওয়া ছিল, তো ওখানে সূরা পড়া হচ্ছিল। তো যদি সাউন্ড বাড়ানোর সাথে সাথে যে কাজটা হয়, সব কিছু আগের মতো নর্মাল হয়ে যায়, অটোমেটিক লাইট জ্বলে ওঠে, না কোনো ঠান্ডা না কোনো অবয়ব, কিছুই ছিল না, আগের মতন সব নর্মাল হয়ে যায়। তো এটা দেখে একটু ভয় পেয়ে, অনেকটা ভয় পেয়েছি, একটু না আসলে আমরা এখন বিশ্বাস করতে পারছিলাম যে কি হচ্ছে। তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি রূপম। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আব্বু 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়ি কমপ্লিট করে। আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ শব্দ হতে থাকে, জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশাওয়ালা ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি, তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো। ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে 2টা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি। আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরও কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। কিছুটা দেখে আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে 2টা অবয়ব ছিল, সেই 2টা অবয়বই, তারা দুইজনই আমাদের মেইন গেটের ওখানে।
তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে আর একটা অবয়ব ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটা না একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল। মনে হচ্ছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওই দিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই, আম্মাকে ডাকি আর বলতে থাকি, আম্মা এরকম এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম আর সব কিছুই ঠিক আছে, একদম নর্মাল। আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝছিল যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে, আমি তখনও ঘুমে। আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। তো আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে ধরে ঝাঁকানি দিলে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে রে? আমার চিন্তা করেছিল আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো কে কে, তখন কোনো উত্তর নাই, শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকি দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সব কিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল, পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় 2টা লোক আসে। একদম ভর দুপুরে 2টা লোক আসে আমাদের বাসায়। এসে মেইন গেট ধরে 2টা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। তা আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল, যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে নাকি আসলো। ভাইও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ? কে আপনারা? কি বলছেন? কিসের পৃষ্ঠা, কিসের খাতা? আম্মার কথা না বাড়িয়ে বলল, পানি খেলে খান, না হলে চলে যান। ওনারা কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো, 2টা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না। আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল। আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজ আর ছবিগুলো পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না। আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মণ্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বীর। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়, আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে ওরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসায় বেশিটা দূরে না,
ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের না, ওখানে একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাইয়ের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পেরে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমনভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো, কে জানি। গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়, দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তা আমার গেট খুলে, গেট খোলার পর ভেতরে আসে। ভেতরে আসার পর আমার দেখা যায় সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস শরীরে গোবর করতে আসলো। তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করবো। তো গোসল করার পর ভাইয়া আম্মাকে আর আমাকে সব কিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিল, ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার যখন তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে তখন এই দিকের মণ্ডল পাড়ার আরও 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে। আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কী সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি। হুজুর বললো যে কালকে ওদের নিয়ে যেতে, আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমেই থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য। আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল ওই দিন। কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তো আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে ওঠে। রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আম্মু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আম্মু ভাবলো কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আম্মু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আম্মু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি। আম্মু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। আম্মু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভিতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজনকে যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে 2টা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালালো। জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল, যেটা আব্বু কয়েকদিন আগে 3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল, ওগুলোই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল। তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজর নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয়, ওইরকমভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচ তলায় শুয়েছিল, তারা দুজনই বের হয়। বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সে গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে 2 জন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম 2 জন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু এখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকার দেয় তখন আমরা নিচে নেমে আসি। আমরা নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়।
এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাঁদতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। তো আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট্ট মাইনর হার্ট স্ট্রোক, মাইনর অ্যাটাক করেছে হার্টের। তারপর ভালোই ইনজুরি হয়, ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সব কিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই তো, নতুন বাড়ি করেছে, তো আমাদের এখানে তো কোনো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বললো যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল, কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো, এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না। তো আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ, তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলেই সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম, এত রাতের ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে। আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না, মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল, সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলায় না নিচে যাওয়ার জন্য। ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুড় ঝুলে আছে। তবে বাদুড়ের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশঝাড়ের ভিতরে এমনভাবে বাদুড় ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ। এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-1জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না, আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম বলতে গেলে হিংসুটে টাইপের। আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই, আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সব কিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেবে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে, অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোঁয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোঁয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3বার বলল আমাকে। পরে দেখলাম সেই অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে, ঠিক সেইভাবেই উপরে উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা আমি এমন দেখলাম। আম্মা উঠে ভাইয়াকে আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা ব্যালকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে ব্যালকনিতে পরপরই দেখলাম ওখানে 2টা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়া ছবিও তুলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল। পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে। কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে, ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে, সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। ওর হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যেহেতু আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরও যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পরা নেন, আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন। ওইটা সম্ভবত পরা পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে, আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, মানে কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, এখানে তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছিস এখানে মরার জন্য। তো এরকম হুমকি ধামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়
ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি, আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো বা ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি মাটি কিছু একটা বের হয়ে আসছে, আর মাটি মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন টিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেক দিনের ঘটনা। ওনারা ওই মার্কেটে নেট কিনতে গিয়েছিল আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি দোতলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছুটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা, সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জুর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে, আমরা নিজেদের ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারিদিকে আমাদের জয় জয়কার। ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব ধরানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোনো রকম দরজা খুলে দেয়। তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিৎ করে রেখে আসছি, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জোর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে, তার শরীর থেকে মাটি বালির মতো জোর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সব কিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটাতে কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে, ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এইটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জলদি এই বিষয়টার একটা সুরাহা পাই। রায়ন ভাই ধন্যবাদ ঘটনাটা কালেক্ট করবার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা আদিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার নানার বাড়ির এলাকায়, আমার এক নানার সঙ্গে। তো নানাদের বাড়ির এলাকায় একটা বড় বিল আছে, নামরির বিল। ওই নামরির বিলে উনি মাছ মারতে পছন্দ করে। তো ওই বিলটা সরকারি, তো ওটা একটু মুক্ত করেতেছে, সবাই এখানে মাছ মারে 1 বছরের জন্য। তো ওই মাছ মারার যে সামনে ডিগির হিরের এক সাইডে ওই কিছু দূর আসার পর এখানে একটি শ্মশান আছে, শ্মশানের এখানে একটি বট গাছ আছে। তো নানা এই একদিন রাতে ওই মানুষের জাল চুরি করে দেখে ওই আপনার পুকুরে, মানে ওই নদীতে অনেক রাতে, মানে 1টা-1.5টার দিকে কাউকে না জানিয়ে একটা মাথায় একটা টর্চ লাইট বেঁধে নিয়ে আপনার মনে করেন যে
ওই নদীতে মানে জাল নামছে আর কি, জাল মানে পাতাইতে আর কি। তো জাল পাতাইতে নামার পর উনি কিছু দূর পথ পুরো জাল পাতা শেষ, তো হঠাৎ করে আরেকটি জাল আছে, আরেকটি জাল বসাবো আর এক সাইডে। তো এখানে শ্মশানের ওইদিকে আর এদিকে জায়গা নেই, সবাই অনেক লোক আর কি জাল বসাইছে ওইখানে, এই পাশে আর কোনো জায়গা পাওয়া যাচ্ছে না আর কি। তো নানা ওই শ্মশানের ওই দিক দিয়ে একটু খুব মাছ নাকি ওইদিকে পাওয়া যায়, সেজন্য উনি আর কি ওইদিকে এই জালটা পাতাবে ওনার। তো অপর সাইড দিয়ে উনি জালটা পাথার অর্ধেকটা জাল পাতিয়েছে, আর কিছুটা মানে ওই নদীর মাঝখানে যে জালটা আর কি পুরোটাই আর কি পাতাইলে শেষ হবে। তো উনি মাছ বরাবর যাওয়ার পর থেকে উনি কিন্তু সাঁতার জানে, তারপরও হাতে পাচ্ছে, পানি কম, বুক থেকে তার পানি। তো জালটা পাথার কিছুটা শেষের দিকে হঠাৎ করে ওনার পায়ে কিছু একটা লাগলো। তো লাগার পর উনি দাঁড়ালো ওইখানে, ওইটার উপর উঠে দাঁড়ালো, উনি দেখে অনেক দূর উপরে উঠে গেছে। তো উনি কয় এটা জানি কিসের শিপা টিপা হইতে পারে, এইখানে আমি একটু দাঁড়ে একটু মানে রেস্ট নেই, মানে যেহেতু গলা বরাবর থইয়া পানি। তো ওই জিনিসটা হঠাৎ করে ওনাকে লড়ে ফেলে দিল এখান থেকে। উনি তো ভয় আতঙ্ক দেখতেছে, এর কি জানি একটা মানুষের মতো শুয়ে আছে পানি, ওইখানে তো দেখার মতো কোনো বুদ্ধি নেই। উনি তো ভয়ে জাল ফেলে দিয়ে মানে উপরের দিকে উঠতেছে, কিন্তু হাতে পাচ্ছে না, ভেড়ে ওনার পা ডুবে যাচ্ছে। তারপর উনি কিছুটা লাগার পর ওনার পায়ে নাকি মানে আগাচ্ছে, পায়ে কে জানি ধরতেছে, মানে আগাতে দিচ্ছে না ওনাকে। তো এরকম তো উনি এত চেষ্টা করতেছে, পানি খাইতেছে আর এত চেষ্টা করতেছে, ওনার যত শক্তি আছে ওই সব শক্তি দিয়ে উনি মনে করেন যে আপনার ওই আগাচ্ছে আর ওই কিনারায় আসার জন্য করতেছে, প্রস্তুতি নিতেছে, কিন্তু কোনো কর্মে উনি নিতে পারতেছে না। তো ওনার তো পুরো মাথা একদম নষ্ট হয়ে গেল। একই কাণ্ড, এটা তো আসলে অন্যরকম একটি মানে তো উনি কোনোভাবেই আগাতে পারতেছে না। তো এরকম করে উনি বহুবার চেষ্টা করার পরও আগাতে পারছে না। তো উনি কিছুটা পানি খেয়েছে, মোটামুটি খাওয়ার পর উনি কোনোভাবে উপরে উঠছে। ওঠার পর উনি একদম মানে পুরো মানুষটা সোজায় শুয়ে লম্বা নিঃশ্বাস নিচ্ছে আর বলতেছে, আল্লাহ এবারের মতো আমি বেঁচে গেলাম। মানে ওনার মাছ মারার শখ একদম মিটে গেছে, মানে উনি যে মাছ মারার ওনার একটা যে নেশা, উনি কয় যে বাবা আর জিন্দগিতে বেঁচে থাকলে এরকম করে আমি রাতে অতি লোভে যে চাটি নষ্ট মানুষ না কথায় বলে। তার কারণ ওনারা একটা টিম আছিল, ওনাদের বন্ধু ফ্রেন্ডরা সব মাছ মারতো সবাই, মানে ওনার ওই মাছে ভরতো না, মানে উনি নিজে একটু মানে চালাকি করে মাছ মারার জন্য মানে আর কি করতো, আপনার ওই বেশি মাছ যাতে পায় এরকম আর কি মারার জন্য উনি একটু করছিল। তো উনি বাসায় যে গোসল দেওয়ার পর উনি করলো আপনার শুয়ে রাত কাটালো। সকালে উঠে উনি জাল ধরলো ওই নৌকা দিয়ে, ভয়ে ওনার তো একটা ভয় আছে যে নিচে এত রাতে এত এই ঘটনা ঘটেছে। তো উনি সকালে জাল তোলার জন্য নৌকাতে আসলো, নৌকা দিয়ে জাল তোলে, এত মাছ পাইছিল সেদিন, মানে জাল পুরো লোড। তো ওনার মনে ওই যে ভয় পাইছে, এই লোকটা মানে কেটে যায়, এখন মাছের লোভ ধরে গেছে। তো উনি তারপরের দিন আবারও ওই জায়গায় ওই নৌকা নিয়ে এবার করে, নৌকা দিয়ে তো জাল পাতালে কোনো সমস্যা নেই, বিলের মানুষ তো ওদের অনেক সাহস, তো ওই নৌকা নিয়ে জালটা পাতাই এরকম। তো নৌকা নিয়ে উনি জাল পাতার সময় সেই দিন আবার নৌকা ভুল কর্মে একটু এক জায়গায় মানে জালে আটকার কারণে উনি একটু নড়ছে, নৌকা সব ডুবে গেছে। এখন ওনার তো পুরো জীবন শেষ আছে। নৌকা সব পরে চিল্লাচিল্লি করছে, সাইডে কিছু লোক আসছে, আসার পরে ওনাকে আর কি এখান থেকে তুলে নেছে। তো রাসেল ভাই ছিল আমার নানার বাড়ির এলাকার ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।